কিউরিও ফাইটার ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি কৌস্তভ। আজকে যাদবপুরের বিক্রমগড়ের একটি ফ্ল্যাটের ঘটনা শুনবেন আপনারা। টেকনিক্যালি 3 মাসের ঘটনা এটা। কলকাতা ইউনিভার্সিটিতে মাস্টার্স করা একটি মেয়ে সেখানে থাকতে যায়, তার সাথে আরও কয়েকজন ছিল এবং প্রত্যেকের সাথে কনসিকিউটিভলি এই ঘটনাগুলি ঘটে। প্রত্যেকটা ছোট ছোট হরর সেগমেন্ট এখানে এতটাই ভয়ঙ্কর যে আপনারা ভাবতে বাধ্য হবেন আপনিও যদি সেই ফ্ল্যাটে থাকতেন, সেই সময়ে থাকতেন, তাহলে আপনাদের সাথে কি হতে পারত অথবা আপনার কন্ডিশন কি হতে পারত। আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া এরকমই একটি মারাত্মক ভয়ের ঘটনা আমার সাথে কিউরিও ফাইটের এরকমই একটা ঘোষলি কল রেকর্ডিংয়ে শেয়ার করতে চান, তাহলে যোগাযোগ করুন ইমেল করে curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে মেসেজ করতে পারেন এরকম আরও হরর কন্টেন্ট দেখার জন্য। আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল কৌস্তভ কুমারে নতুন একটি আড্ডা এসেছে। সেখানে একজন প্যারাসাইকোলজিস্ট ইন্দ্রায়ুদ্দা আমাদের সাথে এমন কিছু তথ্য শেয়ার করেছেন যেগুলো জানলে আপনাদের মাইন্ড বগল হয়ে যেতে পারে। তো আমি ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন্ড কমেন্টে সেই ভিডিওটির লিঙ্ক দিচ্ছি। কিউরিও ফাইটের আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা দেখার পর অবশ্যই সেই ভিডিওটা, সেই আড্ডাটা চেক আউট করতে ভুলবেন না। এবং হ্যাঁ, আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনারা কোথা থেকে শুনছেন সেটা কমেন্ট করে জানাবেন, এবং যাদবপুর এরিয়া থেকে যারা দেখছেন তারা তো অবশ্যই জানাবেন। তাহলে চলুন শুরু করা যাক কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। ঘড়িতে বেলা 3টে, বৃহস্পতিবার। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোষলি কল রেকর্ডিং সিরিজের মারাত্মক একটি হরর পডকাস্ট। সাথে রয়েছে আমি কৌস্তভ, আপনাদের আজকের হরর ডোজ নিয়ে। হ্যালো সৌমিলি, কেমন আছো? হ্যাঁ কৌস্তব দা, ভালো আছি। ওকে, কেসটা হচ্ছে বেশ কিছুদিন আগে তুমি আমাকে যোগাযোগ করেছিলে এবং আই গেস তুমি মাস্টার্স করছো এখন সিইউতে। হ্যাঁ। ওকে, যাদবপুরের দিকে থাকো? হ্যাঁ, মানে আমি যাদবপুরে অ্যারাউন্ড 4 বছরের ধরে একদম এখানকারই বাসিন্দা। ওকে ওকে ওকে। তো তুমি আমাকে জানিয়েছিলে যখন তুমি প্রথম এই দিকটাতে এসেছো, ঠিক আছে, তখন তুমি একটা বাড়িতে গেছিলে এবং সেখানে তুমি যখন থাকা শুরু করো তারপর এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো খুব একটা স্বাভাবিক নয়, অতি প্রাকৃতিক আমি বলতেই পারি। আর সেইগুলো যখন লেজেট আমি শুনছিলাম তোমার সাথে প্রথম দিন যখন আমার কথা হয়েছে, কিছু ব্যাপার তুমি আমাকে বলেছো, আজকে সম্পূর্ণটা শুনবো আমি। তো পুরো ব্যাপারটাই এতটা আনক্যানি যে জিনিসটা প্রসেস করতেই আমার অনেকটা টাইম লেগেছে যে এরকমটা কিভাবে হয়েছে। তো কি ঘটেছিল ডিটেলসে একটু জানাও, শুরু থেকে শুরু করো, কি ঘটেছিল তোমার সাথে সৌমিলি? ব্যাপার হচ্ছে, আমি যাদবপুরে ঠিক আমার এই মাস্টার্সটা শুরু হওয়ার আগেই, তখন আমি যাদবপুরে ঠিক এখান থেকে বলছি, যাদবপুর 8B থেকে টলিগঞ্জের দিকে যেতে বিক্রমগড় বলে একটা জায়গা পড়ে, বেশ নোন এখানকার স্টুডেন্টদের কাছে। তো অ্যাজ আমি ওখানেই আমার একটা ঘর এরকম খুঁজি। তো ঘর খোঁজার জন্য বেসিক্যালি আমি টাইমটা তোমাকে বলছি, আমি অ্যারাউন্ড 3 মাস ওই রকম একটা হন্টেড ঘরে ছিলাম। 3 মাস। আচ্ছা। তো সেইটাই আমি পুরোটা তোমাকে প্রথম থেকে বলি, তো তোমার বুঝতেও সুবিধা হবে। এটা কোন সালের ঘটনা? কোন সালের বলতে আমার ঠিক 2023, রিসেন্ট বলতে পারো। মানে আগের বছরই? হ্যাঁ, এই রিসেন্ট। ওকে। আমি রিসেন্ট বলতে সেপ্টেম্বরে আমি ঘরে ঢুকি এবং আমি ডিসেম্বরের 1 তারিখে নতুন একটা আবার ফ্ল্যাটে শিফট হতে বাধ্য হই। মানে তার মানে তো রেন্ট মানে সবে শুরু হয়েছে এবং তুমি অ্যাডভান্স দিয়ে ঢুকে গেছো। হ্যাঁ, অ্যাকচুয়ালি আবার ব্যাপারটা কি বলো তো, ব্রোকারেজ দিয়ে ঢুকতে হয়। হ্যাঁ, মানে সেটাও তোমার গেছে, মানে এতটাই প্রবলেম হচ্ছে যে তুমি ওখান থেকে এত টাকা দেওয়ার পরেও বেরিয়ে এসছো। আর আমি প্রথম থেকে বলি, আমি প্রচন্ড নাস্তিক মানুষ, আমি এসব জিনিসে প্রথম দিকে একদমই বিশ্বাস করতাম না। এবার প্রথম থেকে বলছি যে আমি কি হয়, ওই যা হয় মাস্টার শুরু করব তার আগে আমার একটা রুম দরকার। হ্যাঁ, তো সেখানে আমি আমার একটা বান্ধবীর সাথে আমি ওই বিক্রমগড়েই একটা ঘর দেখি। ফোনে প্রথমে আমি ব্রোকারের থেকে দেখে আমার মোটামুটি প্রচন্ডই ভালো লাগে। এরপর একটা দিন ঠিক করি, যেটা হচ্ছে তোমার সেপ্টেম্বরের মাসের 2 তারিখ। 2
তারিখ 2023 দিয়ে আমি সেদিন আসি, বাড়িতে ছিলাম সে কদিন, তারপরে কলকাতায় এসে আমি সেদিন দেখতে যাই। তো সেদিন আমার যে রুমমেটটা সে একটু লেটে আসে, আর আমি আর আমার এক বন্ধু ছিল, তো আমরা দুজন মিলে আর কি তোমার ওই রুমটা দেখতে যাই। তো রুমটা দেখতে যাই বলি, সেদিন সত্যি সেপ্টেম্বর মাস, যা হয় বৃষ্টি ফিষ্টি মোটামুটি থাকেই, তো সেরকম বৃষ্টি চলছিল, আর তার মধ্যেই আমরা এরকম রুমটা দেখি। তো ওখানে কি হয়, তোমার ওই যারা ব্রোকার, দুজন ব্রোকার ছিল, তো তারা, আমি একবারে বলে দিই যে দেখো আমাকে মোটামুটি একদিন যখন যাচ্ছি সবটা কভার করে আসবো, তুমি আমাকে 3-4টে রুম দেখিও। এবার আমার একটা লিমিটেড বাজেট ছিল, তাই আমি বলছিলাম দেখো 9-10-এর মধ্যে হলে আমার খুব সুবিধা হয় ভাড়াটা, কারণ তারপরে ধরো আরো ডিপোজিট দিতে হয়, ব্রোকারেজ দিতে হয় সেম টাকা, তো অনেকটা চাপ পড়ে যায়। সেই হিসেবে সে আমাকে একটা রুম দেখায়, যেটা বিক্রমগড়েরই এখানে, মানে একটা গলির একদম এন্ডে, সাউথ সিটির পেছনে, সাউথ সিটি যে মলটা আছে তার পেছনে। ওকে ওকে ওকে। এরপরে মানে আমি একদম এন্ডে, ওটা বলতে পারো, ওটার পরে আর কিছু নেই, বাস একটা নালা মতো আছে। তো সেই হিসেবে আমি দেখতে যাই। তো সেদিন ব্রোকার আমাকে কি করে, জাস্ট নিচে আমাকে হাতে চাবিটা দেয়, চাবিটা দিয়ে বলে যাও তুমি ওপরে যাও, 3 তলায় ফ্ল্যাটটা দেখতে পাবে, যেটায় চাবি লাগানো আছে, সেই ফ্ল্যাটে এই চাবিটা দিয়ে তুমি খুলবে। চাবি লাগানো আছে সেই ফ্ল্যাটে, আবার চাবি দিয়ে খুলবে মানে চাবি বলতে তালা দেওয়া আছে, সেই চাবি দিয়ে তুমি খুলবে ওই ফ্ল্যাটে। তো ব্রোকার আমার সাথে আসেনি। হ্যাঁ, আমার এটাই স্ট্রাইক করলো, না ব্রোকার আসেনি, মানে ওখানে 3জন ব্রোকার দাঁড়িয়ে ছিল, কেউ আসেনি। তো আমি অ্যাজ নর্মাল নিজে প্রচন্ড এক্সাইটেড যে একটা রুম দেখতে যাব, আমি উঠে উঠে চলে যাই। এবার ব্যাপারটা যে আমি বলি এন্ট্রান্সটা, তখন আমি ওই ফ্ল্যাটে ঢুকছি তখন 2টো থেকে 2:30 বাজে দুপুর। পুরো এন্ট্রান্সটা কৌস্তবদা ভীষণ অন্ধকার, ভীষণ, মানে আমি যাওয়ার সময় ফোনে ফ্ল্যাশ নিয়ে ঢুকছি দিনের বেলা, মানে প্রচন্ড গ্লুমি টাইপের। হ্যাঁ, এবং একটা ওই তো বললাম সাথে একটা ব্যাপার রয়েছে, তখন সত্যি কথা বলতে এসব মাথাতেও নেই, ঠিক আছে, তখন একটা নতুন ফ্ল্যাট আমাকে দেখতে হবে, খুঁজতে হবে। হ্যাঁ, দিয়ে আমি এরকম 3 তলায় আমি উঠে উঠে গেলাম, গিয়ে দেখলাম ওই একটা দরজায় ওরকম ভাবে দিয়ে তালা লাগানো, তো সেটা আমি খুলে ঢুকলাম। ঢুকে দেখলাম যে যেরকম আমি ফটোতে বা ভিডিওতে দেখেছি সেরকম নয়, মানে বেশ আমি বুঝতে পারলাম ঘরটা আর কি পুরোনো ঘরই, সেটা তোমাকে ওই ওই হলুদ কালারের রং করে দিয়ে আবার আর কি সেটাকে রিসেল, মানে ওই ভাড়া দিচ্ছে, এরকম রেন্ট দিচ্ছে, রিনোভেট করেছে হালকা। হ্যাঁ, ওটাকে ওই টুকটাক এরকম করেছে। ঘরটার ভেতরটাও স্যাঁতস্যাঁতে। এবার বিষয় হচ্ছে ফ্ল্যাটটা ছিল ওই আমাদের ওই ফ্ল্যাটটা ছিল টপ ফ্লোর। এবার নর্মালি আমি যা হয়, আমি না সত্যি কথা বলতে গ্রাউন্ড ফ্লোর আর টপ ফ্লোরটাকে অ্যাভয়েড করি, কারণ টপ ফ্লোরে এক তো প্রচন্ড গরম হয়, ঠিক আছে, আর গ্রাউন্ড ফ্লোরে মশা মাছি যা হয় তুমি জানো। এইবারে ব্যাপারটা হচ্ছে যে আমি টপ ফ্লোরে যাই, ওই রুমগুলোকে দেখতে থাকি, আর আমার বাবাকে ভিডিও কল করে না রুমগুলো দেখাতে থাকি যে দেখো বাবা আমি এই ঘরে নিচ্ছি। আচ্ছা, এবার মানে আমি জানি না কেন ঘরটা বিভৎস ঠান্ডা ছিল, বিভৎস ঠান্ডা। কলকাতায় সেপ্টেম্বর মানে মোটেও ঠান্ডা নয়, একদমই। সেখানে টপ ফ্লোরে আমি ওইরকম ঠান্ডা ফিল করছি, শুধু সেটা না আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছিল এমন। আচ্ছা আচ্ছা। তো সত্যি কথা বলতে ফ্ল্যাটটা বলেছিল 10,300 মেনটেনেন্স দিয়ে, আমি 9,000 করিয়ে দেখলাম কমের মধ্যে পেয়ে গেছি, তো আমাকে টোটাল 27 দিতে হতো ডিপোজিট মিলিয়ে। হ্যাঁ, দিয়ে আমি বলি আমি 10 দিনের মধ্যে ঢুকছি। সেদিন সত্যি কথা বলতে বাকি যে ফ্ল্যাটগুলো আমি এরপরে দেখেছি না, সেই ফ্ল্যাটগুলোতে ব্রোকাররা গেছে, একমাত্র ওই ফ্ল্যাটে 3টে ব্রোকারের একটা ব্রোকারও উঠে যায়নি। আচ্ছা আচ্ছা। তুমি ফার্স্টের দিকে বললে যে 2জন ব্রোকার ছিল, আরেকজন ব্রোকার 2জন পরে আরেকজন এসছে, মানে ওদের থ্রুতে আরেকজন, মানে ওরা ডেকেছে। আচ্ছা, মানে সব কানেকশন থাকে। হ্যাঁ, সব ওরা প্রচুর টাকা পয়সা ভাগ করে নিজেদের মধ্যে নেয়, ঠিক আছে, মানে একজন পেলে আরেকজনকে দিয়ে দেয় এমন ভাগাভাগি করে। হ্যাঁ, এবার কি হলো, আমি যাই হোক বাদবাকি ফ্ল্যাট গুলো সত্যি কথা বলতে রেন্ট ছাড়িয়ে প্রচুর চলে যাচ্ছিল, আমরা 2জন নিতাম, তো আমাদের পক্ষে চাপ হয়ে যেত, যাই হোক আমরা বলি আমরা 10 দিনের মধ্যেই শিফট করছি। তো সেই হিসেবে ব্যাপারটা হচ্ছে আমার তার মধ্যে একটু সমস্যা হলো,
যে আমি আমার দিদাকে নিয়ে হসপিটালে ব্যস্ত হয়ে পড়লাম। দিদার প্রচন্ড শরীর খারাপ হয় তখন। মানে সেটা তোমার বাড়িতে? হ্যাঁ। বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে কল্যাণী। আচ্ছা আচ্ছা। এইবারে বিষয় হয়েছে, আমার সাথে যে মেয়েটি নেবে বলে ঠিক করেছিল সে কিন্তু মানে ওই ফ্ল্যাটটা দেখতে গেছিল। প্রথমে আমি আর আমার বন্ধু যাই, তারপর মানে আরো ধরো আধ ঘন্টা 1 ঘন্টা বাদে সে আসে দেখে। ও সাডেনলি জানি না আমার কোনো ফোন রিসিভ করা বন্ধ করে দিল, এবং যেখানে আমি অলরেডি 1000 টাকা ডিপোজিট করে এসেছি যে আমি ঢুকছি ফ্ল্যাটে। ফলে আমার পক্ষে ওরকম বাকি 26,000 দিয়ে ঢোকা মানে প্রচন্ড চাপ। তখন ইনস্ট্যান্টলি আমি আমার জুনিয়র একটা ভাই, আফতাব নাম, তো খুবই জুনিয়র, তো ওরকে আমি দেখলাম। ওকে জাস্ট একদিন কথা হলো, আমি বললাম ভাই আমার এরকম রুমমেটের দরকার। তো বললাম আমিও রুম খুঁজছি, আমি পিজি ছেড়ে দেবে ও। আমি বললাম ঠিক আছে, তাহলে তুই এক কাজ কর, তুই তাহলে শিফট করে যা, আমি মালিকের সাথে কথা বলে নেবো। আমি তখন বাড়িতে, ঠিক আছে, আমি তখনও শিফট করতে পারিনি। আর তোমার যে মেয়ে বন্ধুটা ছিল, না ও ফোন ধরেনি, বিশ্বাস করো। ও এখন অব্দি আমি জানি না যে ও কিসের জন্য আমার ফোনটা রিসিভ করেনি। ইভেন ও ভাড়ার টাকা কিচ্ছু দেয়নি, কিচ্ছু না। ও কিন্তু মানে আমার তরফ থেকে 1000 টাকা দিয়েছিলাম, সেখানে মানে ওরও 500 টাকা তার মধ্যে ইনক্লুডেড ছিল। ও কিন্তু 500 টাকার ব্যাকও চায়নি। তো এখন কোথায় আছে, যোগাযোগ বা কিছু? না আমি কিচ্ছু বলতে পারবো না, মানে ও কোথায়, ও কি করছে আমি কিচ্ছু জানি না। মানে ওই ঘটনার পর সাডেনলি গায়েব? না পুরো গায়েব। ও আমাকে জানায়নি যে কেন ঘরটা নেবে না, যেখানে ওর এত আর্জেন্ট ছিল। আচ্ছা আচ্ছা, তারপর কি হলো? এবার হলো কি যে আমি বাড়িতে রয়েছি। একদিন ওই আফতাব যে ঘরে ছিল, অলরেডি শিফট করে গেছে, ও আমাকে রাত 2-2:30টার সময় ফোন করে বলছে সৌমিলি রে, হয় না প্রচন্ড আওয়াজ হচ্ছে। আওয়াজ হচ্ছে? হ্যাঁ। এবার আমি তখন বলি কিসের আওয়াজ? বলছে জানি না, আমার ভীষণ কেমন লাগছে, আমার খুব আওয়াজ হচ্ছে। মানে আফতাব তখন ফ্ল্যাটে একা? হ্যাঁ পুরো একা। আচ্ছা। এবার আমি তখন বলি যে তুই একটা কাজ কর, তুই আয়াতুল কুরসি পড়ে নিয়ে হাত পা ধুয়ে তুই না শুয়ে পড়। ওটা আমি ফোনেই মেসেজ করে বলি। এরপরে ও আমাকে প্রতিদিন ফোন করতো, আমাকে ফোন করে বলতো দিদি তুমি কবে আসছো, এরকম ভাবে একা একা রয়েছি, ঠিক আছে। তো এবার আমি তোমাকে আগেই বলেছি আমি নাস্তিক। এবার জানি না কেন ওই ঘর, মানে নাস্তিক বলতে কি, আমি পছন্দ করতাম না এত বেশি মাখামাখি কোনো কিছু নিয়ে, ঠিক আছে। মানে ভূতেও বিশ্বাস করবো না, ভগবানেও না, এরকম একটা। আমি না ফট করে আমি মার কাছে যাই, মানে আমার মার সাথে আমি কথা বলি, মাকে হট করে বলি মা আমি না এবার ঘরে গেলে আমি একটা ঠাকুর রাখবো, আমাকে একটা শিব ঠাকুর দিও। মা বলে কি রে তোর হঠাৎ করে এরকম মতি হলো? আমি জানি না কেন আমার মনে হয়েছে, ঠিক আছে। মানে সেটাও আমি জানি না, আমার সাবকনসিয়াস মাইন্ড আমাকে কি বলেছে আমি কিছু জানি না। এইবারে তো এবার আমি তারপরে বেশ কয়েকদিন বাদে ওই ছেলেটা ঢুকে যাওয়ার পরে অ্যারাউন্ড ধরো 4-5 দিন বাদে আমি ফ্ল্যাটে যাই, শিফট করি। আমার বাবা মা গিয়ে দিয়ে আসে আমাকে। আচ্ছা। পুরো শিফট করিয়ে দিয়ে আসে। দিয়ে বাবা আমাকে কি করে, যেদিন যায় সেদিন আমি বাবাকে বলেছিলাম বাবা ওই ঘর সাজাবো, ঘর সাজানোর জন্য না মানি প্ল্যান্ট আমাকে বলেছিলেন দিতে। আচ্ছা আচ্ছা। তো বাবা আমাকে প্রায় 7-8টা মতো মানি প্ল্যান্ট আমাকে দিয়েছিল, সেগুলোকে বোতলে ভরে রাখার জন্য, জল দিয়ে দিয়ে রাখবো এরকম। যাই হোক বাবা মাও রয়েছে, আমি এরকম ওই টবের মধ্যে 7-8টা এরকম পরপর দিয়ে রেখে দিয়েছি। তো বাবা মা সন্ধ্যেবেলা এরকম নিচে যখন নামবে, চলে যাবে, বাড়ি চলে আসবে, তো তখন আমাকে বলে কি রে মনা, তোর ফ্ল্যাটে কেউ নেই, কেউ লাইট টাইট জ্বালায় না অ্যাটলিস্ট? মানে তখন 7টা বোধহয় বাজে সন্ধ্যে, তখনও কেউ একটা লাইট জ্বালায়নি। মানে ওই তোমার সিঁড়িতে বা কোথাও? না কোথাও না, পুরো ফ্ল্যাটটা অন্ধকার, একমাত্র টিম টিম করে আমার ঘরে আলো জ্বলছে। আচ্ছা আচ্ছা। তো অত সত্যি কথা বলতে প্রথম থেকে না এসব গায়ে লাগাইনি, ঠিক আছে। এবার আমি ফ্ল্যাটে রয়েছি, ফ্ল্যাটে সেদিন শিফট করেছি। তার পরের দিন সকালবেলা আমি উঠে দেখি কৌস্তবদা আমার ঘরের মানি প্ল্যান্ট গুলো সবকটা মরে গেছে। মরে গেছে সবকটা মানি প্ল্যান্ট একসাথে? সবকটা প্রত্যেকটা শুকিয়ে গেছে। মানে আমি তুমি জেনে থাকবে যে মানি প্ল্যান্ট নরমাল শুকনো অবস্থাতে রেখে দিলেও বোধহয় কোনোদিন এরকম ভাবে মরে যায় না বা পচে যায় না, অ্যাটলিস্ট এক রাতের মধ্যে যায় না। হ্যাঁ, সেই মানি প্ল্যান্ট জল দিয়ে রেখেছি আমি, কিভাবে নষ্ট হয়ে যায় আমি জানি, তাও আমি ওরকম গায়ে লাগাইনি।
এরপরে ডিনায়ালে ছিল বেসিক্যালি। হুম ডিনায়ালে ছিল। হ্যাঁ, আমি ও পাত্তা দিতাম না এসবকে। হুম তো একদিন দুপুরবেলা শুয়ে আছি, সেদিন বাইরে টুকটাক বৃষ্টি পড়ছে। আর আমি জানি না কেন আমার সাডেনলি না, মানে আমি ঠিক চোখটা বুঝছি, হুম। আমি স্পষ্ট বুঝতে পারছি আমার সামনে কেউ একটা দাঁড়িয়ে রয়েছে। চোখ বন্ধ করা অবস্থাতেই জাস্ট বুঝতে চোখ পারছো? বন্ধ করছি আর মনে হচ্ছে কেউ একটা সামনে ফ্ল্যাশ করে গেল। ততবার তো আমি তাও ব্যাপারটাকে ক্যাজুয়ালি নিচ্ছি যে হতেই পারে। দিয়ে আমি আমার বয়ফ্রেন্ডকে ফোন করে বলছি যে তুমি একটু কলে থাকো জাস্ট, কারণ আমার প্রচন্ড অসুবিধা হচ্ছে, আমার ঘুম পাচ্ছে না, মানে ঘুম ভীষণ ভাবে চোখ লেগে আসছে কিন্তু আমি ঘুমোতে পারছি না। হুম 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 এবার নর্মাল, তখনও আমার কোন একটা ব্যাপার না, সেটাকেও আমি এড়িয়ে গেলাম। রাত্রেবেলা ওই আফতাব নিজের মতো খেয়ে নিজের ঘরেই থাকতো, ওরকম ওর সাথে আমার অত বেশি কথা হতো না, আমি আমার ঘরে নর্মালি থাকতাম। তো অ্যারাউন্ড 11:30 এরকম বাজে সেদিন রাত্রেই আমি ওই আমার খাটে শুয়ে রয়েছি, আর দেয়ালের দিকে মুখ করে আমি আমার ফোনে ফেসবুক স্ক্রল করছি। তো এবার দেখবে কিছু কিছু বাড়িতে না এরকম ওই বর্ষাকালে কাঠ বেড়ে যায়, ফলে ওই তুমি দরজা যদি খুলতে যাও না, একটা ক্যাচ করে বা জোরে একটু প্রেসার দিয়ে খুলতে হয়, আর খুব আওয়াজ হয়। হুম 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 হ্যাঁ, হুম এইবার কি হয়, আমি ওরকম ফেসবুক স্ক্রল করছি, এরকম শুয়ে রয়েছি, হুম। দিয়ে এরকম ভাবে দেখতে আছি আমি স্পষ্ট শুনলাম কেউ একজন আমার ওই দরজাটা এরকম ক্যাচ করে খুললো পুরো ধাক্কা মেরে, হুম। হেঁটে হেঁটে খস খস করে এলো, আর আমার মাথার পেছনে দাঁড়িয়ে আমার ফোনের দিকে ঝুঁকে তাকিয়ে আছে। তোমার পেছনের দিকে কি দেওয়াল ছিল না পেছন দিকটা না, ফাঁকা আমি ছিল? দেয়ালের দিকে মুখ করে ফোনটা ঘাঁটছিলাম আর আমার পেছনটা ফাঁকা ছিল, আর সেখানে একজন দাঁড়িয়ে আমার ফোনের দিকে ঝুঁকে ফোন দেখছে। আচ্ছা আচ্ছা। আমি আমি তখনও ওই রকম ভাবে ক্যাজুয়ালি নিয়ে আমি বলছি কি আফতাব তুই এলি, আফতাব তুই এলি। হুম। তখন দেখছি মানে কোনো সাড়া শব্দ নেই। আর তুমি আমি মুখটাও ফেরাওনি? না, আমি ফেরাইনি, আমি জানি ও ছাড়া আর কেই আসবে, হুম 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 যদি ও নক করে ঢুকতো। হুম তো আমি ভেবেছি ঠিক আছে। এবার আমি স্পষ্ট বুঝলাম মানে আমি যেখানে শুয়ে রয়েছি আমার ওই পিঠের কাছটা এসে চাপ দিয়ে বিছানায় বসলো। আর এটা দেখবে তোমার সেন্স কাজ করে, তুমি ঘুমিয়ে আসলেও থাকলেও যদি কেউ তোমার পাশে এসে শোয় বা বসে তুমি এটা বুঝতে পারবে। আর সেখানে আমি জেগে রয়েছি, আমার পেছনে যদি কেউ এসে বসে হুম। আমি ইজিলি বুঝতে পারবো। আমি তখনও বলছি যে আফতাব তুই কি এলি। বলতে বলতে আমি ফোনটা নিয়ে ঘুরে দেখছি ভ্যানিশ, কিছু মানে নেই, বিশ্বাস কেউ নেই করো। পেছনে? পুরো পুরো ঘর ফাঁকা, হুম। কিন্তু আমার দরজা খুলে রয়েছে। দরজা বন্ধ করা ছিল তোমার? হ্যাঁ, পুরো মানে ভেজানো ছিল। তো আমি দরজা খোলা, পেছনে কেউ নেই তোমার? না, কিচ্ছু নেই। এবার মানে আমি ঘুরে তাকালাম, কয়েকটা সেকেন্ডের মধ্যে হাওয়া কি করে হয়ে যাবে, ও তো মানুষের বাবা, যদি আফতাব থাকে, এক্স্যাক্টলি। রাইট, ওইটুকু টাইমের মধ্যেও যাবে কোথায়। তো আমি উঠে হেঁটে হেঁটে আমি আফতাবের ঘরের দিকে গেলাম, আমি গিয়ে দেখছি ও মরার মতো ঘুমোচ্ছে, ওকে ওকে। আর আমাদের মেন দরজাও দেওয়া, ফলে ওরকম ভাবে কারোর ঢোকা সম্ভব না। হুম হুম আমি জাস্ট কোনো রকমে হুড়মুড় করে বিছানার ওপর এসে আমি কোনো রকমে তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়েছি। এবার যাই হোক, ওই রকম ভাবে ঘুমিয়ে পড়েছে, আমি বলি, ঠিক আছে। সেই দিনই রাত তোমার 1:30 বাজে। হুম। সেই সময় কলকাতায় পরপর 3 দিন প্রচন্ড বৃষ্টি হয়। মানে আর আগের বছর সেপ্টেম্বরের ওই সময়? হ্যাঁ, সেপ্টেম্বরে। হুম 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 এক্স্যাক্টলি। এবার দিয়ে হয়েছে কি যে মানে প্রচন্ড রাত্রেবেলা বাজ পড়ে, ঠিক আছে, পরপর বেশ কয়েকটা বাজ পড়েছে। এবার আমার না ঘুমটা ভেঙে গেছে বাজের আওয়াজে। এবার আমি উঠে গিয়ে ওই তোমার ভাবলাম যে না, ছিটকিনিটা দিয়ে দিই, বাজে মানে যা হয় আর ঘরের মধ্যে এলে বা এরকম ফোন টোন চার্জার টার্জার নষ্ট হয়ে গেলে চাপ হয়ে যাবে। হুম তো আমি গিয়ে উঠে সমস্ত জানলা ফানলা যা যা ছিল মোটামুটি দিয়ে এসে শুয়েছি। কৌস্তব দা, আমি শোয়ার অ্যারাউন্ড 15 মিনিট বাদ থেকে আমি শুনছি আমার ঘর থেকে কান্নার আওয়াজ, বাচ্চার কান্নার আওয়াজ? বাচ্চার কান্নার আওয়াজ, মানে সেই কোকিয়ে কোকিয়ে কাঁদছে এরকম। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো আমি তাও ভাবলাম হয়তো পাশের বাড়ির বাচ্চা,
আবার এটাও ভাবছি যে বাচ্চা আমি কদিন এলাম, একটা বারের জন্য বাচ্চার কান্নার আওয়াজ সারাদিন শুনতে পাবো না? আমি নিজেই এটা ক্রস চেক করে যাচ্ছি নিজেকে, না হয়তো এটা হতেই পারে। আমিও তখনও ওই ডিনায়াল মোডেই আছি যে না, আমি অত এগুলো নিয়ে ভাবলে নিজেকেই তো থাকতে হবে না। ওই ফ্ল্যাটে সাঁতার সাঁতার দিয়ে ঢুকেছি, এরকম ভাবে তো বেরিয়ে তো যেতে পারবো না। এবার ঠিক বাচ্চার কান্নার আওয়াজটা বন্ধ হলো, ওই রাত্রেবেলা একটা বয়স্ক লোক গান করছে, মানে বাংলা সামথিং কোনো গান, তিনি ওরকম করে গাইছেন। তখন ভয়টা লাগে যে কলকাতার মানুষ যতই হোক, তাই বলে ওই বাজ পড়ছে বাইরে আর সে ওই টাইমে বসে বসে গান করবে। এবং মানে মনে হচ্ছে যেন মানে আমার ঘরের কোণা থেকে মনে হচ্ছে আসছে, একবার এই কোণা থেকে আসছে, মানে চারদিক থেকে মনে হচ্ছে যেন আমি এক একবার এক এক জায়গা থেকে আওয়াজটা শুনতে পাচ্ছি। মানে আওয়াজটা একটা পার্টিকুলার জায়গা থেকে আসছে না, ওরকম একটা পার্টিকুলার না, মানে একবার মনে হচ্ছে কি আমার মাথার পেছনের দেয়ালটা থেকে আসছে, আবার মনে হচ্ছে আমার পায়ের দিকের ওইখান থেকে আসছে, আর মনে হচ্ছে ঘরের আরো দুটো কর্নার থেকে বোধহয় আসছে। তোমার বা আফতাবের কারোর ব্লুটুথ স্পিকারে কিছু চলছিল বা বাজছিল এরকম কিছু? না না, কিচ্ছু না। তখন কত 2-2:30 বাজে, তখন যে যার মতো ঘুমিয়ে, ঠিক আছে। আর ওর দরজা লাগিয়ে ঘুমায়, আর ও আর আমার রুমের মধ্যে একটা ডাইনিং স্পেস আছে, ফলে অতটাও জোরে ওরকম করবে না যে আমার আওয়াজটা দূর আসবে। তো এরকম হতে 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 কৌস্তব দা আমার বাসন রান্নাঘর থেকে হুড়মুড় করে পড়লো, যেখানে রাত্রেবেলা মানে অন্তত কেউ গিয়ে বাসন ফেলবে না, মানে ছুঁড়ে ছুঁড়ে কেউ বাসন যেরকম টেনে টেনে ফেললে যেরকম হয়, ওই রকম করে কেউ টেনে টেনে বাসনগুলোকে হুড়মুড় করে ফেলছে। তারপরেও আমি ব্যাপারটাকে ওরকম ভাবে গায়ে লাগালাম না, গায়ে লাগিয়ে না লাগিয়ে আমি তারপরে আমার বাড়িতে দরকার ছিল, আবার আমি বাড়িতে চলে যাই বেশ কিছুদিনের জন্য। মানে বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে এত কিছু হয়েছে, এত কিছু বুঝতে পারছো, বাসন কোষণও পড়ছে ইভেন, তাও তুমি ডিনায়ালে। আমি বেসিক্যালি তখন কি বলতো, প্রত্যেকটা জিনিসের না একটা ব্যাকআপ, একটা লজিক্যাল কিছু একটা স্ট্যান্ড করাচ্ছি। হতেই পারে ভাই বাচ্চা আছে, হতেই পারে ভাই কোনো কলকাতার লোকজন মাথায় অনেক কিছু ভূত চাপতে পারে, সে রাত্রেবেলা 2-2:30 সময় তার হয়তো রোমান্টিসাইজ করছে বৃষ্টি নিয়ে, সে গান করতেই পারে। বাসন পড়াটা কি বলবো? বাসন পড়াটাও আমি ভাবছি হয়তো কোনোভাবে হাওয়া টাওয়া ঢুকে পড়ে গেছে, মানে আমি প্রত্যেকটা জিনিস একটা করে রিজন দিয়ে যাচ্ছি, ঠিক আছে। তখন আমি ভাবছি কি যে না না হতে পারে না, আর যদি ভয়ও লাগছে না, আমি ওটাই ব্যাকআপ দ্য মাইন্ড চালাচ্ছি। আমি 27,000 দিয়ে জাস্ট ঢুকলাম ঘরে, আমি 7টা দিনও থাকিনি, আমি কি করে বেরিয়ে যাব? ওটাই মেন ফ্যাক্ট। হ্যাঁ, এরপরে আমার হ্যাঁ, তারপরে আমার সাথে আর একটা মেয়ের কথা হয়, সে আমারই ওর চেনা পরিচিত, ও জুনিয়র, তো আমার ফ্ল্যাটে থাকতে রাজি হয়। ওকে। তো বলে ওর কোথাও থাকার জায়গা ও পাচ্ছিল না সেম, তো আমাকে বলে, তখন আমিও দেখলাম যে ঠিক আছে চলো, ও আসলে ভালো হবে, আর একটা মেয়ে আমি অ্যাটলিস্ট কথা বলতে পারবো, কারণ আফতাবের সাথে আমার কোনোদিন ওরকম ভাবে কথা আমার হয়ও নি, ঠিক আছে। এবার দিয়ে তো আমার ঘরেই শিফট করে ও, আর ওর একটা বান্ধবী, মানে ওই বান্ধবীটা ওকেই শিফট করানোর জন্যই বেসিক্যালি এসেছিল 2-3 দিনের জন্য, ওর আগের জায়গা থেকে জিনিসপত্র নিয়ে এসেছিল। তো আই ওয়াজ কোয়াইট হ্যাপি। বাড়িতেই আমি তখন আমাকে ফোন করে জানায় যে কি গো সৌমিলিদি, তোমার ফ্ল্যাটে তো আজকে এলাম, ঠিক আছে, এরকমই আমাকে কথায় কথা বলে কি, আচ্ছা সৌমিলিদি তোমার ঘরের নোংরা ফেলো না? আমি বলছি কেন? বলছে যে তোমার ঘর থেকে সারা ঘর থেকে পচা একটা গন্ধ বেরোয় কেন গো, কেমন নোংরা ভাবে থাকো তোমরা? এটা কে বলছো, তোমার ওই মেয়ে ফ্রেন্ডটা? হ্যাঁ, নতুন যে মেয়েটা এসছে, এসা। আচ্ছা আচ্ছা। এবার তখনও আমাকে বলে যে কি ব্যাপার, তোমরা ঘরটার পরিষ্কার করো না নাকি এরকম নোংরা ভাবে থাকো? আমি বলছি ভাই আমি 1 সপ্তাহ রুমে থাকিনি, তো আমি ওরকমও নোংরা করবো না, আর আমি ঘরে খাওয়া দাওয়া করতাম না, আমার পক্ষে ওইরকম ভাবে নোংরা করাও সম্ভব না, ঠিক আছে। ও সেই রাতে নাকি রুম ফ্রেশনার এনে সারা ঘর মানে রুম ফ্রেশনার ছড়িয়েছে, তাও গন্ধ যাচ্ছে না। তোমরা দুজনে গন্ধ পাচ্ছ না, তুমি আর আফতাব? মানে আমরা তো দুজন যখন ছিলাম, আমি বেশি দিন ছিলাম না, তখন হচ্ছে তোমার এই ধরনের জিনিসপত্র হয়েছে, আর আমি না দিনের ম্যাক্সিমাম টাইমটা বাইরে থাকতাম, জাস্ট রাতে এসে ঘুমোতাম।
হ্যাঁ মানে যখন এসা তোমাকে বলছে যে ও হুম। গন্ধ পাচ্ছে, হুম। সেই সময় না তুমি আমরা গন্ধটা পাইনি, মানে আমি থাকাকালীন আমি গন্ধ পাইনি। আমি যেটা হতো যে এক্সেসিভ ঠান্ডা ঘরে, যেটা টপ ফ্লোর, মানে আনন্যাচারাল যে ওখানে ওইরকম ভাবে ঠান্ডা থাকবে যে তোমার গায়ে কাটা ধরিয়ে দেবে, বিশ্বাস করো। ওকে ওকে, তারপর কি হয় সোমেলি? এরপরে তো রুম আমাকে ফ্রেশনার বলে ছড়ালো? এরকম, হ্যাঁ রুম ফ্রেশনার ছড়িয়ে টড়িয়ে এবার রাত্রেবেলা ও এরকম শুয়েছে। তো ও হুম আর ওর বান্ধবী ওরকম ভাবে শুয়েছে। হুম 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 এরপরে রাত্রেবেলা ওরা নর্মাল বাইরে খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়েছে। ওই দুটো মেয়ে বললাম আমার ঘরেই শুয়েছে, আর আফতাব তো নিজের ঘরে ওর মতো আগেই ঘুমিয়ে পড়ে। দুটো মেয়ে মানে এসা তো তোমার সাথে ছিল? হ্যাঁ, আর এসটাকে বললাম শিফট করাতে আর একটা মেয়ে এসেছিল। ওকে ওকে ওকে। তো ওরা দুজন মিলে আমার ঘরেই শুয়েছে। হুম 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 আর ওই আফতাব হচ্ছে পাশের আর একটা ঘরে। হুম ঠিক আছে। তো এবার পরের দিন সকালবেলা আমাকে এসা ফোন করে 11টার পরে, সকাল 11টার পরে আমাকে ফোন করে বলে সৌমিলিদি আমি আর ফ্ল্যাটে থাকবো না। জাস্ট যে মেয়েটা কালকে মানে গতকাল ঢুকলো ধরো, পরের দিন ফোন করে বলছে যে আমি আর থাকবো না। মানে ও বলছি, তখন কি বাইরে ছিল হয়েছে? এসা? না বাইরে তুমি, বলতে মানে তুমি বাইরে ছিলে, তোমাকে ফোন করে আমি এসে বাইরে বলছে? আমি বাড়িতে ছিলাম, আর ও আমাকে ফোন করে বলছে। মানে ওদেরকে শিফট করাবার পর তুমি তোমার বাড়ি চলে গেছিলে আবার? না আমি ছিলামই না, ওরা শিফট করে গেছিল। আমার তো তখন কলকাতায় বেসিক্যালি কাজ নেই, আমি মাস্টার্সে ঢুকবো তার আগে মানে একটা ঘর নিয়ে নিয়েছি, কিন্তু আর তো আমার কলকাতায় কোনো কাজ নেই তেমন। আশা তা করছো? আমি ওই জন্যে আমি আসা যাওয়া করি, ম্যাক্সিমাম দিনটা বাড়ি থাকি, কারণ আমার দেখো খাওয়া দাওয়ার প্রবলেম হয়, বাড়ি থাকলে সেটা চাপ হয় না, হুম। এর তো জন্য। এসা ফোন করে বলছে একদিন পরে যে থাকবে না তোমাদের সাথে? হ্যাঁ, পরের দিন আমাকে ফোন করে বলছে থাকবে না। আমি বলছি, ভাই পাগল হয়েছিস ভাই, অলরেডি ভাড়ার টাকা দেওয়া হয়ে গেছে, প্রত্যেকের টাকা দেওয়া হয়ে গেছে, আর সেই হিসেবে আমি একটা প্ল্যান করে রয়েছি, তুই বলছিস থাকবি না। হুম তো আমাকে বলে কালকে রাত্রেবেলা ও আর ওর ওই বান্ধবী শুয়েছিল। তো আহ, রাত্রেবেলা নাকি একদম মাঝরাতে আফতাব এসে এদের ঘরে দরজা ধাক্কাচ্ছে যে তোরা ওঠ আমি থাকতে পারছি না, তোরা ওঠ আমি থাকতে পারছি না। তখন হ্যাঁ, এবার যা হয় ওরাও ধর্মর করে উঠে গেছে। উঠে গিয়ে দরজা খুলে বলছে কি যে কি হয়েছে কি হয়েছে, মানে তো এত রাত্রেবেলা তুই ঘরে সেরকম করে ডাকছিস কেন? মানে ও পারলে অত বড় একটা মানে ছেলে, ও কান্না করে দেবে পারলে। ও শুধু বলছে আমি থাকতে পারছি না, আমি থাকতে পারছি না। বলছে কি হয়েছে, তখন বলছে ওই ঘরে আওয়াজ হচ্ছে কেমন। মানে তোমাদের এরা কটা, হ্যাঁ মানে কটা রুম ছিল ফ্ল্যাটটাতে? দুটো ঘর, 2 BHK। ওকে ওকে ওকে। মানে অত বড় ছেলে ও মানে দুটো মেয়েকে ভয় দেখিয়ে দিচ্ছে। তো ও বলছে কি যে ওই ঘরে কেমন আওয়াজ হচ্ছে, আমি থাকতে পারছি না। হুম হুম হুম। ওরা এসা যায়, এসা গিয়ে তোমার ওর ঘরে যায়, ঘরে লাইট টাইট অফই ছিল, জাস্ট হুম। দরজাটা খুলেছে আর ঘরের কোণা থেকে এরকম করে একটা লোক আওয়াজ করছে, সিরিয়াসলি? সিরিয়াসলি। এবং এটা রিপার্কেশনে বা এসা মানে এরকম 2-3 বার ছিল, ওটা কেড়ে 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 করে, এবং সাথে সাথে আর কোনো সাউন্ডই নেই। মানে একটা গোঙানির শব্দ পাচ্ছিল? হুম, ভীষণ জোরে জোরে কেউ একটা গোয়াচ্ছে, একটা পুরুষ কণ্ঠ। ওকে ওকে। এসা তখন করে কি মানে লাইটটা সাথে সাথে জ্বালিয়ে দেয়। হুম হুম জ্বালিয়ে দিয়ে ও ঘরের এদিক ওদিক খুঁজতে থাকে, কেড়ে 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 করে, আর আফতাবকে বলে যে জানলাগুলো খোল, হয়তো বাইরে কেউ আছে। ঠিক আছে। তখনও ওদের মাথায় মানে এটা স্ট্রাইক করছে না যে আমরা টপ ফ্লোরে, যেখানে কারুর থাকাটাই সম্ভব না। এবার অলরেডি জানলা টানলা খুলছে, এদিক ওদিক দেখছে। তো এসা নিচে বারবার করে কোনা কামচি ঘরের যেগুলো হয় সেগুলো দেখছে। আফতাব দেখছে ওই ঘরের জানলার সানসেট থেকে একজন ঝুলে আমাদের ঘরের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে, উল্টো হয়ে। আর ইউ সিরিয়াস? আই সিরিয়াস। ও ওটা মানে দেখে ওর অবস্থা খারাপ। জানলা খুলে দেখছে তোমরা ওটা টপ ফ্লোরে? জানলা খুলে হ্যাঁ টপ ফ্লোরে ও সানসেট থেকে উল্টো হয়ে একজন ঝুলে আমার ঘরের দিকে তাকিয়ে আছে। আর এইটা দেখার পর আফতাব ভীষণ জোরে চিৎকার করে ওঠে,
জিনিসটা না স্যাট করে চলে গেল, এমন মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড যে তুমি চোখের পলক ফেলে জিনিসটা সরে গেল। এটার পরে ভীষণ ভয় পায় ওরা। দিয়ে পরের দিন সকালবেলা আমাকে এই জিনিসটা পুরোটা যা বললাম এগুলো আমাকে পুরোটা বলে। আমি তখন বারবার করে বলি যে ঠিক আছে আমি আসছি, একটু 2 দিন ওয়েট করে যা, আর তোরা একটু কাজ কর। ওই তখন থেকে আমার শুরু হলো যে একটু ঠাকুরের নাম জপ কর, ঘরে ঠাকুর ঠাকুর একটু রাখ। এইবারে সেটাও আমি যা হয় ছেলে পেলে বোঝই যে রাত্রেবেলা হয়েছে, ও রাত গাই বাদ গাই এরকম। পরের দিন সকালবেলা নিজেদের মতো আবার বেরিয়ে পড়েছে, যে যার কলেজে, কোনো রকম মাথা ব্যথা নেই। প্রস্তাব দাও, পরের দিন সকালবেলা আমার কাছে আবার 10:30টার সময় ফোন আসে, সুমিদি তুমি ফ্ল্যাট ছাড়া আমি থাকবো না। আমাকে বলে এসা আমাকে বলে ও আফতাবকে ভোরবেলা 4টের সময় নিচে নামিয়ে তালা দিয়ে ঘরে আসে। আফতাব মুর্শিদাবাদ বাড়ি যাবে, মানে সেই রাতের পর? হ্যাঁ, মানে কার নিশে দেখেছে সেই ইনসিডেন্টের পরের কথা বলছো? পরের দিনই। তুমি মাস্টার্সে ছিল, ওরা কলেজ স্টুডেন্ট, বিএসসি বা ব্যাচেলার্স করছে। আফতাব মুর্শিদাবাদে যাবে 4টের সময় নামিয়ে দিয়েছে। 4টের সময় নামিয়ে, মানে ওকে জাস্ট গেট অব্দি ছেড়ে দিয়ে গেটে তালা দিয়ে আবার এসে উপরে এসছে। উপরে এসে দেখছে যে কোয়াইট নরমাল, সবকিছু নরমাল অবস্থায় আছে, কোনো রকম মানকেন নেই। ওর সাথে রয়েছে তখনও? তখনও আছে। ওকে। এরপরে ও দেখে সবকিছু নরমাল, কোনো রকম ব্যাপার না, তো নরমাল এসে ঘুমিয়ে পড়ে। ওর যে মানে আরেকজন যে বান্ধবী ছিল, এবার তার সকালবেলা কলেজ, তাকেও ও গিয়ে সকাল 7টার সময় নিচে নামিয়ে গেটে তালা দিয়ে আবার উঠে আসে। তখন ও 4-5টা দেখে, মোটামুটি সব নর্মাল, ওরকম কোনো ব্যাপার নেই তখন। এবার অ্যারাউন্ড 10টা, 10:45 নাগাদ তো ঘুম ভেঙেছে। ও শুনছে যে কলকল করে জল পড়ছে, তো ভাবছে হয়তো বাইরে বৃষ্টি, সেপ্টেম্বর তো চলছে তখন, ভেবেছে বাইরে হয়তো বৃষ্টি টিষ্টি পড়ছে, দিয়ে আবারও শুয়ে পড়েছে। দিয়ে কিছুক্ষণ বাদে দেখছে যে, ভাবছে কি মোটরের জল পড়ছে, মানে এতক্ষণ ধরে এরকম ভাবে জল পড়ে যাচ্ছে, ঠিক আছে, বা হয়তো পাশের বাড়ির কেউ ছেড়ে রেখেছে। কিছুক্ষণ শুয়ে দেখছে না, তাও বন্ধ হচ্ছে না। ও উঠে গিয়ে দেখে আমার ঘরের লাগানো বেসিন, আমাদের রান্নাঘরের বেসিন, আমাদের বাথরুমের প্রত্যেকটা কল, ইনক্লুডিং শাওয়ার, সব ছাড়া, সব, মানে বেসিন উঠছে, জল পড়ে ভেসে যাচ্ছে। কল খারাপ হলে তো 1-2 কলের হবে, এতগুলো কলের একসাথে কি করে খারাপ হয় প্যাচ জানি না। ওকে ওকে ওকে, আমি জাস্ট একটুখানি ইমাজিন করার চেষ্টা করছি, ঠিক আছে? আফতাব আগের দিন ঝুলে থাকতে দেখলো, ওরা ঘরের মধ্যে ঢুকলো 2টো মেয়ে, কোনার থেকে গোঙানির শব্দ, এইসব হয়ে গেছে। এইসব হয়ে যাওয়ার পর মোটামুটি একটু ক্যাশ হয়ে গেছে আফতাব অ্যান্ড অল। আফতাব তারপরেই, মানে সেই দিনই ওর মুর্শিদাবাদ মানে গ্রামের বাড়িতে চলে যায়। ঘুমোচ্ছে 2টো মেয়ে, ঘরে কেউ নেই, আর সেই সময় জলের শব্দ আর সবকিছু খোলা। 2টো মেয়ে, ওই আর একটা মেয়ে সকালবেলা ওকে কলেজ ছাড়তে 7টার সময় ওকে নামিয়ে দিয়ে আসে, তখনও সব নর্মাল। এটা সকালবেলা 10টা, 10:30টার আগে এরকম, মানে তখন এসে একা রয়েছে রুমে? এসে একা রয়েছে, আর একটা মেয়ে কলেজে চলে গেছে, পুরো একা ফ্ল্যাটে। ওকে ওকে, এরপরে একটু ডাইজেস্ট করতে না পুরো জিনিসটা, একটু মানে প্রসেস করতে, মানে গায়ে কাঁটা দিচ্ছে। আমি জানি না কেন, মানে আমি ওরকম সাহসীও নই, কিন্তু আমি তারপরেও ব্যাপারগুলোকে এতটা এড়িয়ে গেছি, আমি নিজেই জানি না কেন। কারণ তুমি তো কলেজ শুনছিলে ব্যাপারটা না, মানে আমার রীতিমতো যখন বলছে আমার গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। আমি আমার বাবা মাকে বলেছি তখন, ওই ইনস্ট্যান্ট ওগুলো শোনার পরে, যেখানে আমার বাবা আজ অব্দি মানে আমার এই ভূতের গল্প শোনা বা কোনোদিন কোনোটাকে মানে বিন্দু মাত্র প্রায়োরিটি দেয়, মানে কিছু একটা মানে হয় না যে শুনছেই তো, কোনোদিন পছন্দ করেনি, সেই লোকটা সেদিন ঠায় বসে আমার সবটা কথা শুনলো। যে লোকটা এগুলো বিশ্বাস করতো না, সেও শুনলো আমার এই সমস্ত কথা।
মানে পরে আস্তে আস্তে জানতে পেরেছি আমি কেন। হুম এবার তো ওরকম অবস্থা, আমার উপায় নেই, আমাকে তখন ফ্ল্যাটে যেতেই হতো, কারণ হুম। ও আফতাব চলে গেছে, ওর বান্ধবীও চলে গেছে। তো আমার পক্ষে মানে ওই একা একটা মেয়েকে রেখে দেওয়া চাপ ছিল। হুম হুম হুম। তো আমি ফ্ল্যাটে শিফট করি, আবার যাই আর কি। মানে এসে তো বললো ফ্ল্যাট ছেড়ে দেবে, ওর ছাড়েনি? না, মানে ও তো একটা সার্টেন অ্যামাউন্ট টাকা দিয়ে ঢুকেছে না, হুম 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 এবার হুম। হুট বললেই তো আর ছেড়ে দেওয়া যাচ্ছে না। আর সেখানে আমি যেহেতু ওদের থেকে বয়সে অনেকটা বড়, তো মানে ওরকম ভাবে ও বলতেও পারছিল না। এবার আমি নর্মালি ফ্ল্যাটে যাই, আমি ওকে বারবার করে বোঝাই, দেখ ভাই, এতগুলো টাকা দিয়ে যখন ঢুকেইছি, আহ এরকম প্রথম থেকে এরকম ভাবিস না। হুম। দেখ, আমার এবার ব্যাপারটা হচ্ছে, আমার সাথে যে ইনসিডেন্ট গুলো সেগুলো কিন্তু আমি ওকে কিছু বলিনি। আমার সেদিন রাতের ইনসিডেন্ট আমি কিচ্ছু জানে না ও। আমি কাউকেই রাতে তখনও জানাইনি, যে বললে আরো বেশি ভয় পেয়ে যাবে। আমি বলছি যে ঠিক আছে, চেপে যাই, ক্যাশ যতটা নর্মাল করা যায়, কারণ থাকতে তো হবে। তখনও আমার মাথায় ঘুরছে যে 27,000 টাকা দিয়ে আমি ঢুকেছি, একটা ছেড়ে দেবো না। হুম হুম হুম। এরপরে ঘরে ঢুকলাম, ঠিক আছে, প্রথম দিন নর্মাল। পরের দিন আমরা ঠিক করলাম যে আহ, আমাদের ঘরেই রান্না বান্না আস্তে আস্তে শুরু করি, বাইরে খাবো না। তো একটা ইন্ডাকশন ছিল, তো ইন্ডাকশনেই রান্না করব, এরকম সব বাজার থেকে মোটামুটি সব নতুন করে আবার কিনে টিনে এনেছি। হুম। হুম। আহ, দুপুরবেলা নর্মাল যা রান্না হয় নর্মাল রান্না করে খেয়েছি। রাত্রেবেলা আবার এরকম রান্না বসিয়েছি। প্রস্তাব দা, মানে আমরা খেতে পারিনি রাতে, খাবারগুলো পচে গেছে সব। দিনের দিন খাবার বানিয়েছো, সেটা পচে গেছে? হ্যাঁ, মানে রাতে আবার খাবার বানিয়েছি, হুম হুম যেখানে হুম। সেপ্টেম্বরের শেষ, মানে আস্তে আস্তে একটু ঠান্ডা ঢুকছে বা বৃষ্টি হয়েছে, ওয়েদার ঠান্ডা, সেখানে খাবার জাস্ট রান্না করার পর পর পচে গেল। ওকে। ওই রান্নার খাওয়ার মতো না। তারপর আবার আমরা বাইরে থেকে খাবার এনেছি। তখনও আমার মাথায় অন্য কিচ্ছু আসছে না, বিশ্বাস করো। মাথায় আসছে, বাট সেটাকে তুমি বাইপাস করছো। মানে কেন না, আমার মানে যেভাবে ভয় পাওয়া উচিত ব্যাপারগুলোতে, আমার না ওরকম কিছু মনেই হচ্ছিল না। বেসিক্যালি একটা আবেশের মধ্যে ছিল, তাই জন্য। তুমি পুরোটা শোনো, বুঝতে পারবে। এরপরে হুম আহ ঠিক আছে, চলো নর্মাল দুটো মেয়ে, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি, ও ভয় পেয়ে রয়েছে, ও বয়সে এতটা ছোট। এবার ও বলছে বারবার করে যে সুমিদিদি, তুমি আমাকে একা ছেড়ে দিয়ে বাড়িতে আপাতত যেও না। আমিও সেরকম মাথায় নিয়ে ঘুরছি এরকম, ঠিক আছে। তো যাই হোক, এরকম ভাবে আহ সেদিনটা ওরকম বাইরে থেকে তো বললাম খেয়েই নিলাম। সেদিন রাত্রেবেলা আমরা শুয়েছি অ্যারাউন্ড 12টার পরে, তোমার 12:30 ধরো। হুম হুম। ও তো কুত্তা চিল্লানো কাকে বলে, মানে কুকুর বিভৎস ভাবে চিৎকার করছে, মানে ডাকে যেরকম ভাবে না, কান্না করে, হুম হুম হুম। সেই কুকুর। মানে কোথা থেকে 10-12টা কুকুর এসে আমাদের ঘরের নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করছে। সারা রাত আমরা বলছি, ভাই আমরা সারাদিন পর ঘুমোবো কি, এ তো কুকুরের চিল্লানোই বন্ধ হচ্ছে না। মানে তোমাদের তো টপ ফ্লোরে, হ্যাঁ, আর রাস্তা থেকে চিল্লাচ্ছে কুকুর? রাস্তা আমাদের একদম ঘরের মানে সামনেই, একদম মানে নিচটা, মানে ঘর সোজাসুজি নিচে, নিচটা নামলে যেরকম জায়গাটা পজিশনটা, ওই জায়গায় মানে 10-12টা কুকুর চিৎকার করছে। আচ্ছা আচ্ছা। বিভৎস জোরে জোরে কান্না করে করে যেমন চিৎকার করে ওরকম করছে। নর্মাল আর চিৎকার ছিল? নর্মাল চিল্লানো? না, মানে যেরকম কান্না করে না কুকুরগুলো, হুম হুম হুম। সেই রকম করে। খুবই অশুভ ব্যাপার এটা। তখনও মাথায় আসছে না আমার, শুধু মাথায় একটা কথা আমি এসাকে বললাম যে এসা, সারাদিন একটা কুকুর দেখি না আমার ঘরের চারপাশে, একটা কুকুরও ঘোরে না আমার চারপাশে। হুম 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 আর ওই রকম সময়ে কুকুরগুলো আসছে কোথা থেকে? হুম। তাও আমরা দুজন কোনো রকমে মানে পাশাপাশি শুয়ে যে ঠিক আছে ভাই, এগুলোতে কান দেওয়ার দরকার নেই, চুপচাপ ঘুমিয়ে পড়ো, কোনো চাপ নেই, এগুলোতে বেশি মাথা দেবো তো বেশি ভয় লাগবে। এবার সেদিন ভোর রাতে হট করে কারেন্ট চলে যায়। এবার যা হয়, গরম লাগছে এরকম,
মানে আমিও জেগে গেছি, এসাও জেগে গেছে। সেই রকম সময়ও আমরা শুনছি কুকুর ডেকে যাচ্ছে, কোকিয়ে কোকিয়ে, কুই ধরে ধরে বলে না, কান্না করছে, বেশ কিছুটা টেনে টেনে কান্না করছে এরকম। এবার সেইটাও আমরা শুনছি, কারেন্টও নেই, ঠিক আছে। চুপচাপ আমরা মানে দুজনের মধ্যে আমরা কোনো কথাও বলছি না, ভয়, চুপচাপ শুধু শুনে যাচ্ছি। শুনতে শুনতে আমরা জাস্ট এরকম চোখটা বুঝে এসছে। তারপর সেম জিনিস শুরু হলো, বাসন পড়া, সেম আবার যেটা শুনেছিল প্রথমের দিকে। হ্যাঁ, আবার সেম বাসন পড়ছে, মানে টান মেরে ছুড়ে ছুড়ে আমাদের ডাইনিং স্পেসে কেউ বাসনগুলোকে ফেলছে। আচ্ছা আচ্ছা। এই ব্যাপারটা মানে সত্যি আর তখন ডাইজেস্ট করা যাচ্ছিল না, যে মানে এটা ন্যাচারাল নয়। হাওয়াও নেই, আগের দিনেরটা তাও আমি সেটা দিয়ে একটা লজিক্যালি বলতে পারছি যে হাওয়া আছে, এখন হাওয়াও নেই, রান্নাঘরের জানলা দেওয়া, প্রত্যেকটা জায়গায় লক আপ করা, সেখান থেকে কি করে বাসনগুলো এরকম টান মেরে মেরে ছুটে ছুটে পড়ছে, যেখানে র্যাকের ওপর সাজানো। আমাদের খুন্তি গুলো না একটা ওই কৌটো মতো, তাকে আমরা ওই খুন্তি গুলোকে ভেতরে ভেতরে রেখে মানে সাজিয়ে রাখার জন্য ও তার ভেতরে রাখতাম। খুন্তি ওইভাবে টেনে টেনে একটা করে খুন্তি উঠিয়ে উঠিয়ে নিচে ফেলা সম্ভব হাওয়ার পক্ষে? হাওয়ার পক্ষে সম্ভব নয়, বাট অন্য কিছুর পক্ষে হয়তো সম্ভব। এবার তখন মানে এগুলো চলছে আর আমরা শুধু দুজন দুজনের দিকে তাকিয়ে আছি। জাস্ট জিনিসটা হট করে, বিশ্বাস করবে না, মানে এটা সবাই শুনে হয়তো ভাবে আমি গাঁজা করে দিচ্ছি কৌস্তবদা। ভোরবেলা 4টের সময় ঠিক ডট মানে 4টে বাজলো, আর না কুকুর চিল্লাচ্ছে আর না বাসন পড়া, প্রত্যেকটা জিনিস বন্ধ, প্রত্যেকটা জিনিস বন্ধ, পুরো সাইলেন্স। ইভেন আমাদের কারেন্টও চলে এসছে, পুরো নর্মাল, পুরো নর্মাল। আর তখন আমাদের আস্তে আস্তে হুঁশ হলো, মানে যে থাকা যাবে না, মানে ব্যাপারটা এবার খুব মানে অন্যদিকেই যাচ্ছে, এটা মোটেও ন্যাচারাল দিকে যাচ্ছে না। মানে আমি যেখানে ওই সমস্ত জিনিসকে পাত্তা দিতাম না, আমি তখন ভাবা শুরু করলাম যে আমার 27,000টা সত্যিই জরুরি হচ্ছে না এখানে, আর আমাদের ম্যাটার করছে না, লাইফ রিস্ক চলে আসছে না। হ্যাঁ সিরিয়াসলি, মানে তুমি বিশ্বাস করবে না, আমরা একা থাকতে পারতাম না। মানে একা রয়েছি আর হয়তো স্পষ্ট বুঝতে পারছি আমার পেছন দিয়ে কেউ আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে সব সময়, সব সময়। এর মধ্যে আফতাব 2 দিনের জন্য এসেছিল ফ্ল্যাটে। 2 দিন এসে, প্রথম দিন এসে রাত্রেবেলা আমাকে জানায় যে শোনো, আমি ফ্ল্যাটে আর থাকবো না, আমি কন্টিনিউ করবো না, আমি চেঞ্জ করছি। মানে মুর্শিদাবাদ থেকে ফেরার পর? হ্যাঁ, ফেরার পরে। ও কিচ্ছু জানায়নি কৌস্তবদা, কিচ্ছু না। ও কেন ছাড়ছে ওকে বারবার বললাম, কারণ দেখো ও থাকলে আমাদের ভাড়াটা শেয়ার হতো। তো বারবার করে বলে কি হয়েছে সেটা তো বল ভাই। কি হয়েছে তোমরা তো নিজেরাও ও কিচ্ছু বললো না, জাস্ট বললো যে না আমার ভাল লাগছে না, আমি এভাবে থাকবো না, এরকম রুমে আমার ইচ্ছে করছে না, আমি একটু স্পেস চাইছি, তো আমি একটা বড় রুম দেখছি, আমি ভাবছি 2 BHK নেবো। এরকম কি যে বললো, এক একবার এক এক রকম বলছে। আরেকবার বলছে আমার ভাল লাগছে না এরিয়াটা, এবার বলছে বড় রুম চাই, এবার বলছে স্পেস কম হচ্ছে, আর একজন বলছে তোমাদের সাথে আমি কথা মানে এরকম, মানে ঠিক আমাদের সাথে ফ্র্যাঙ্ক হতে পারছে না, এরকম ভাবে ঘরে একা একা থাকতে পারছে না। মানে আমি বুঝতে পারছি না ও কি চাইছে এরকম, মানে লজিক্যাল কোনো এক্সপ্লেনেশন না। ওর এক একবার এক এক রকম কথাবার্তা। তো ও ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যায়। জাস্ট পরে মানে ও নিজে এসেও জিনিসপত্র নিয়ে যায়নি, লোক পাঠিয়ে জিনিসপত্র নিয়ে গেছে। আচ্ছা, আমাদের কাছে টোটালি ওটা একদম সাডেন ছিল যে আফতাব ওরকম মুর্শিদাবাদ থেকে ফেরার পরে এই জিনিসটা করবে, আমি ভাবি। এরপরে কৌস্তবদা যা মানে আমরা ধরো যা রান্না করছি, সেটা মানে আমাদের ওই তৎক্ষণাৎ রান্না করে না খেলে, আমি যদি ভাবি রাতে খাবো, ও জিনিস নষ্ট হবে, নষ্ট হবে। তুমি সন্ধ্যেবেলা গিয়ে দেখবে নষ্ট হয়ে গেছে।
আর তেমনি পচা গন্ধ। যেটা এসব হচ্ছিল। হ্যাঁ মানে আমরা বাইরে থেকে বেরিয়ে যদি ঘরে এসে ঢুকতাম, ভক করে মনে হচ্ছে নাকে একটা পচা গন্ধ লাগছে। কিরকম বলো তো গন্ধটা আমাকে? মানে কেমন বলবো, ধরো অনেকদিন মাছের আঁশ পড়লে যেমন গন্ধ, অথচ ওই ঘরে থাকাকালীন আমরা একটা দিনও সিঙ্গেল দিন আমরা মাছ খাইনি। ওকে ওকে ওকে। মাছের আঁশ বা সবজি খোসা যেখানে ডাম্প করে সেরকম জায়গা থেকে, যেখানে ধরো আরো মাছের জল টল ফেললে যেরকম একটা ডাম্প এরিয়া থেকে একটা গন্ধ বেরোয় না, বটকা টাইপের একটা আঁশ হ্যাঁ, গন্ধ। ওই দরজা খুললে ওইরকম গন্ধ। এবার আফতাবের ঘর তো অলরেডি আফতাব চলে গেছে, ফাঁকা। মানে আমরা তখন রুমমেট খুঁজছি, রুমমেট তো কোথাও পেলামই না। উল্টে যেখানে আমাদের স্কোপ ছিল দুজন দুটো রুমে থাকার, আফতাবের ঘরটা দিনের বেলাতেও এত অন্ধকার হয়ে যেত, থাকতো যে আমরা যেতাম না। আর রাত্রিবেলা তো ছেড়েই দাও, মানে ওই ঘরে আমরা পা অব্দি দিতাম না, জানো। একটা কথা বলো, এশার সাথে তো আরেকটা মেয়ে ছিল, কেউ ও থাকতো চলে গেছে, ও চলে গেছে। ওকে। আর আফতাবের ঘরটা পুরো ফাঁকা? পুরো পুরো বন্ধ। ওকে ওকে ওকে। তারপর? তাও আমরা সত্যি কথা বলতে যে আমরা এবার ব্যাক অফ দ্য মাইন্ড ভেবেই নিয়েছি যে ভাই যা হয়েছে হয়েছে, অনেক হয়েছে, এবার বাড়িতে কথা বল। মানে ওর বাড়িতে কথা বলবে, আমি আমার বাড়িতে কথা বলবো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমরা অন্য ফ্ল্যাট দেখবো। এরকম বাড়িতে কথা বলছি, ঠিক আছে। মাকে বলছে অন্য তাড়াতাড়ি ফ্ল্যাট দেখে নে বাবু, তুই এরকম থাকছিস মানে মা বাবার টেনশন হয়ে যাচ্ছে না। আর মা বাবা, আমি জানি না কেন, যারা কোনোদিন বিশ্বাস করতো না, তোমাকে আগেই বললাম কোস্তাদা, মা বাবা এক কথায় বললো যে তুই ফ্ল্যাট ছাড়, তুই বেরিয়ে যা, থাকিসই না ওখানে আর। আচ্ছা। মানে এরপরে নর্মালি আমি আর এসব পাশাপাশি ঘুমোতাম ওরকম। তো এবার এসা একদিন রাত্রেবেলা, মানে আমি আগে ঘুমিয়ে পড়েছি, ও ফোন ঘাটছিল। এটা কি সেপ্টেম্বর মাসেই চলছে নাকি? না, এবার মানে ধরো ওই আফটার চেঞ্জ করে যেতে যেতে টোটাল সেপ্টেম্বরটা কমপ্লিট হয়ে গেছে এরকম। আর তারপরে ঠিক অক্টোবরের শুরুর দিকে, ঠিক আছে। মানে আমি এই ঘটনাটা কেমন বলছি, আমার 3 মাসের স্প্যান তো, মানে মানে প্রতিদিন আমরা কিছু না কিছু ফিল করছি। নয় আমি বুঝতে পারছি কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, নয় বুঝতে পারছি যে আমার ঘরে এরকম গন্ধ হয়ে যাচ্ছে, সেই খাবার সবজি নষ্ট হয়ে যাচ্ছে না, মানে তুমি একটা কিছু রেখে যাচ্ছ ঘরে, তুমি পরে এসে ঘরে আর ওটা দেখতে পাবে না, খুঁজেই পাবে না তুমি। এই জিনিসটা খুব বেশি হয়। ধরো লাইটার রাখলে কোথাও, লাইটারটা এক জায়গায় রাখলে পরক্ষণে দেখলে গিয়ে পেলে না। তুমি আমাদের ছোট ছোট জিনিস জানো, আমরা জানি, মানে আরে ঘরের রুমের চাবি সেইটা রাখছি, সেটা খুঁজে পেলাম না তন্ন তন্ন করে। আচ্ছা। দিয়ে ওই দুজনের জন্য আমরা 5টা চাবি বানিয়েছিলাম, মানে 5 জোড়া এরকম চাবি বানিয়েছি। এসব ব্যাপারটা কি হচ্ছিল এবার ঘুমিয়েছো? হ্যাঁ, মানে আমি তো আগে নর্মালি ঘুমিয়ে পড়ি, আর ও ফোন স্ক্রল করছে, স্ক্রল করতে করতে ও মানে আমাকে না ঘুমিয়ে দিয়ে রাত্রেবেলা দেখছি আমাকে গুঁতো মারছে। দিয়ে বলছে, মানে মুখ দিয়ে কোনো আওয়াজ করছিল, জাস্ট আমাকে গুতিয়ে যাচ্ছে। এর আমি এরকম আমি গাইগুই করতে যে কি হয়েছে ভাই, কি হয়েছে। আমাকে জাস্ট বললো যে দরজার তলার দিকে তাকাও, দরজার তলার দিকে তাকাও। ওস্তাদা আমি দেখছি যে আমাদের ঘরে নাইট বাল্ব যেরকম জ্বলে, ওটা দিয়ে দেখতে পাচ্ছি যে দরজার তলা দিয়ে কেউ লিকলিকে সরু হাত ঢোকাচ্ছে আর বার করছে, সরু ফাঁকা দিয়ে। সিরিয়াস, মানে দরজার গ্যাপের জায়গাটা দিয়ে? হ্যাঁ, মানে দরজার নিচের যে ফাঁক জায়গাটা। এবার পুরোনো দিনের বাড়ির দরজার তলার দিকে একটু ওই চৌকাট টৌকাট থাকতো বা কিছু ওই ধরনের একটু গ্যাপ আছে, মানে সেই জায়গা দিয়ে কেউ নিজের হাতটা ঢুকিয়ে দিচ্ছে, মানে কুনুই অব্দি বার করে নিচ্ছে। সত্যি দেখেছো? এবং হাতটা কি, হ্যাঁ মানে আমার নিজের দেখা, মানে কেমন ভাবে বলছি আমি, ওই আঙ্গুল দিয়ে এরকম টিক 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 এরকম করে হাতটা ঢোকালে যেরকম হয় না, মানে কিরমিকির করতে করতে এরকম করে করে যদি আমি ঢোকাই,
সেরকম করে ঢোকাচ্ছে, কেমন স্যাট করে বার করে নিচ্ছে। হাতটা কিরকম ছিল? মানে সরু, আর আমি অন্ধকারে দেখছি, এর ফলে মানে আমি শুধু বুঝতে পারছি সরু, মানে 5টা আঙ্গুল হুম। ওরকম করে ঢুকছে আর বেরোচ্ছে। আমি এখন বলছি আমার মানে এখন গায়ে কাটা দিচ্ছে। আমার কি বলবো, আমি তো এরপরে ইমাজিন সারা করতে তোমরা রাত ছিলে ওখানে। সত্যি মানে খুব খারাপ অবস্থা। মানে এরপরে সারা রাত তাণ্ডব চলেছে, মানে সারা রাত, মানে পুরো ডাইনিং স্পেস জুড়ে পাইচারি করছে। পুরো ডাইনিং রুমে আমরা আলোটা জ্বালিয়ে রাখতাম, ফলে কি হতো, আমাদের ওই দরজার তলায় বললাম যে বেশ কিছুটা গ্যাপ রয়েছে, এবার সেটা দিয়ে অলরেডি শ্যাডোটা ঘরে পড়ে, বুঝতে পারি যে কেউ হাঁটলে সারা ডাইনিং রুমে গোল গোল করে ঘুরছে, বা এদিক থেকে এদিকে হেঁটে যাচ্ছে গট গট করে সেই আওয়াজ, আর সেই শ্যাডো পড়ছে। আমরা যে কি দিন কাটিয়েছি। এরপরে মানে কান্নাকাটি আমাদের লেগে গেছিল, কোনোভাবে আমাদের বেরোতে হবে ফ্ল্যাট থেকে। বেসিক্যালি ট্র্যাপড হয়ে গেছো। হ্যাঁ মানে আর আমরা ফ্ল্যাট পাচ্ছি না। আর আমাদের বলা হলো যে অক্টোবর মাসে কোনো ফ্ল্যাট খালি হবে না, যা হবে জানুয়ারির আগে তোমরা হয়তো বা পাবেন। মানে আমরা বুঝতে পারছি যে আমরা চেষ্টা করছি, যে কিন্তু আমরা বেরোতে পারছি না। এরকম মানে আমরা প্রত্যেক দিন জানো তো আমাদের ব্রোকারকে, নতুন আর একটা ব্রোকারকে আমরা বলতাম যে প্লিজ দাদা, মানে আমাদের অন্তত একটা ঘর দেখাও, মানে কোন রকম একটা ঘর হলেই হলো, যে আমাদের ঘর দেখাও, আমরা বেরোবো। এরপরে কি হয় সমিলি? এর পরের গুলো মানে মানে পুরোটা কনসিকুয়েন্সলি কিন্তু চলছে এগুলো। হ্যাঁ, 3 মাসের মধ্যে এগুলো অলরেডি অক্টোবর, তখন পুজোটা আসবে আসবে এরকম, ঠিক আছে। ফার্স্ট মানে প্রত্যেক দিন তো আমাদের ঘরে এরকম ইনসিডেন্ট লেগেই আছে। প্রস্তাব দা মানে আমাদের প্রথম থেকে আমরা অত গায়ে লাগাতাম না, ঠিক আছে। তুমি বিশ্বাস করবে না, মানে আমার আর আমার রুমমেটের গায়ে আঁচড়ের দাগ। আঁচড়ের দাগ? হ্যাঁ, মানে আমি তোমাকে বলছি ভালো করে, মানে আমার হাতে বড় বড় নখ আছে, আমি নর্মালি রাখি, কিন্তু আমার মানে রুমমেট ও আর কি নখ টক খায়, বুঝলে, তাহলে ওর হাতে মানে নখই পাবে না তুমি এরকম। মানে ওর কেমন বলবো, আমাদের হাতে আঁচড়ের দাগ থাকতে পারে, পায়ে, মানে আঁচড়ের দাগগুলো কেমন, মানে ঠিক থাই নিয়ার টু জেনিটাল পার্টস, সেখানে আঁচড়ের দাগ। মানে ইভেন আমার বড় নখ, আমি সেটা মেনে নিলাম। ওস্তাদ, আমি পিঠের মাঝখানে কি করে আমার আঙ্গুলটা দিয়ে আঁচড়ের দাগ দেবো? একদমই মানে আমার পক্ষে পিঠের মাঝখানে আঙ্গুল দিয়ে, নখ দিয়ে আমি লম্বালম্বি কি করে মানে আঁচড় দিয়ে দেখাবো, মানে সেটা আমার পক্ষে কি করে সম্ভব? করবেটাই বা কেন? হ্যাঁ, মানে আমি আমার নিজের পিঠের মধ্যে ডিপ করে আঁচড়টা দেবো কেন? এক্স্যাক্টলি। প্রত্যেকদিন মানে আমরা উঠছি, আমরা জাস্ট নর্মালি রয়েছি, আমরা বলছি কি রে ভাই, এরকম ভাবে আঁচড়ের দাগ কেন? প্রথমে আঁচড়ের দাগের থেকে বড় কথা, গায়ে এরকম কেটে যাচ্ছে কেন? ইভেন প্রাইভেট পার্টসও এরকম হচ্ছে। হ্যাঁ, এবার ব্যাপারটা হচ্ছে যে মানে ওই মেয়েটার মানে ইটস কোয়াইট ইম্পসিবল যে নিয়ার প্রাইভেট পার্টসে আঁচড়ের দাগ পাচ্ছে দেখতে, এবং আমার পিঠের মাঝখানে, কোমরে, মানে এই সমস্ত জায়গায় ভর্তি। আর আমার কোনোদিন স্লিপ প্যারালিসিসের ব্যাপার ছিলই না। আমি মানলাম আমার যদি কোনো রকম স্ট্রেস থাকে তাহলে এগুলো হয়। ঘুমের মধ্যে প্রত্যেকদিন একটা সার্টেন টাইম, রাত 3টের পর আমি কি করে, মানে আমি আমার রুমমেটের পাশে মানে অঘরে ঘুমোতে ঘুমোতে নাকি আমি চিৎকার করে কান্না করছি ঘুমে। প্রত্যেক দিন আমার এটা হচ্ছে, প্রতিদিন। ওকে ওকে। আমি একটা টাইমে কান্না করছি, আমি কি সব নাকি বিড়বিড় করে বলে যাচ্ছি, ঠিক আছে, যে এরকম করো না, এরকম করো না, এরকম করো না, এবং তার সাথে মর্নিং সাউন্ড। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। মর্নিং সাউন্ড? হ্যাঁ, রাত 3টের সময়?
রাত 3টের সময়, মানে 3টের সময় বলতে ঠিক 3টের পরে এটা শুরু হতো। ওকে ওকে ওকে। ঠিক আছে, এবার এটা বলতেই পারে যে এরকম ওই রাত্রেবেলা প্রত্যেকদিন টাইম ধরে কে মেপেছে। ভাই, স্টুডেন্ট লাইফ কেউ কোনোদিন ওরকম ভাবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে না। আমার পাশের রুমমেটটা ও মানে ভোর রাত অব্দি ফোন ওরকম স্ক্রোল করতো, প্রায় দিনই রাত জেগে থাকতো। মানে এই সমস্ত ইনসিডেন্টের পর ও সেটা যত সম্ভব মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ার চেষ্টা করতো। কিন্তু তার পাশের রুমমেট যদি রাত্রেবেলা এই ধরনের কাজ করে, ও দেখবে না? ঘুম তো ভেঙেই যাবে। হ্যাঁ, সেম অবভিয়াসলি। বেডে রয়েছে। হ্যাঁ, এবং প্রত্যেক দিন কৌস্তবটা। এখানে তোমাকে আমি একটা জিনিস বলি, আমার বাড়ি কল্যাণীতে। তো কল্যাণীতে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়, একটা নামকরা এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, সেটা জানো তুমি। এবার আমাদের মানে ইউনিভার্সিটিটা কেমন বলছি, ওই ক্যাম্পাসের মধ্যেই তোমার ফিশারির মানে এগ্রিকালচার তো রয়েছে, হর্টিকালচারের আলাদা পার্ট রয়েছে, মানে প্রচুর বড় জায়গা নিয়ে, বিশ্বাস করো। তার একটা সাইডে আইজার কলকাতা যেটা, সেটা আছে। তারপর ধরো বিসিকেভির ওখানেই না ভেটেনারি আছে, ভেটেনারিও করানো হয় সেখানে, ফিশারিজও হয় সেখানে, আবার তোমার ভেটেনারি হসপিটালও আছে। ঠিক আছে, এবং হরিণঘাটা মিটের নাম শুনেছো? হরিণঘাটা মিট, হরিণঘাটা ডেয়ারি, ওই হরিণঘাটা মিট প্ল্যান্টটাই ওখানে। ঠিক আছে, একটা কথা বলি, আমাদের বিধানচন্দ্রের ভেতরে না বেশ অনেক জায়গা, মানে প্রচন্ড বড় জায়গা জুড়ে তো, আর মানে কি বলতো, বিল্ডিং গুলো তোমার ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হ্যাঁ, আর পুরোটাই মানে তোমার কি বলবো, বাদ বাকি জায়গাগুলো বড় বড় গাছ হয়ে রয়েছে, সেই কত পুরোনো আমলের। আমার বাচ্চা টাইম তবে থেকে আমি চোখ ফোটা, মানে যবে থেকে একটু জ্ঞান হয়েছে, ধরো কারোর সাথে ঘুরতে যেতাম, তখন এরকম ভাবে দেখতে পেতাম ওই গাছগুলো এখনো রয়েছে এরকম, সেই বিরাট বড় বড় গাছ। এইবারে 2021-এ যখন লকডাউনটা উঠেছে, সেই সময় আমার একটা অভ্যাস ছিল যে আমি ঠিক খাওয়া দাওয়ার পরে, মানে আমি না বিকেলবেলা বাড়ি বসে থাকতে পারতাম না। আমি ওইরকম শীতকালে তাড়াতাড়ি সন্ধে নামতো বলে ওই তোমার 3:30-র সময় ঠিক আমি ওইরকম টাইমের দিকেই ধরো খেয়ে দিয়ে কিছুক্ষণ বাড়িতে বসে তারপর আমি হাঁটতে চলে যেতাম বিসিকেবি। আর বিসিকেবির ভেতরে এরকম সরু রাস্তা দিয়ে আমি এরকম ঘুরঘুর করতাম। আচ্ছা আচ্ছা। এবার আমার না ভীষণ ভাল লাগতো না, ওই গাছপালা চারদিকে থাকবে, নির্ঝুম, ওই টাইমে কোনো লোক নেই, আর ওর মধ্যে দিয়ে আমি বেশ চিল করে হেঁটে হেঁটে যাবো, বেশ ফিল করতাম ব্যাপারগুলোকে, আমার খুব ভাল লাগতো। এবার বলি, মানে এখন যে হরিণঘাটা মিট প্ল্যান্ট, হ্যাঁ, মানে আমি জানি না এটা নিয়ে লোকজনের কি রিপারকেশন হবে, অ্যাকচুয়ালি ওখানে প্রচুর মার্ডার হয়েছে, প্রচুর। মানে মার্ডার বলতে মানে এরকম ওই লোকাল মাফিয়া না, এরকম ভাবে এসে তোমার লাশ ওখানে মেরে ডাম্প করে যেত এরকম। এবং এরকমও আছে হরিণঘাটা মিট প্ল্যান্ট থেকে একটু এগিয়ে গেলে সেখানে ওই সুইসাইড স্পট, মানে ওখানে লোকজন প্রায়ই গলায় দড়ি দিত। এবারে তো আমি ওই রকম ভেটেনারি হসপিটালের পেছন দিকে একটা সরু মতো রাস্তা, মানে ওটা দিয়ে তুমি একজনই হেঁটে যেতে পারবে, আর তার ডান দিকে মাঠ। ঠিক আছে, তো ওই সরু রাস্তা দিয়ে আমি দুপুরবেলা এরকম ফোনে গল্প করতে করতে আলাদাই মুড নিয়ে এরকম হেঁটে হেঁটে যাচ্ছি, রাস্তায় লোকজন নেই এরকম। আর ঠিক লকডাউনের পরে ফলে স্টাফও কাজ করতো না, মানে ঘাসগুলো, সেই বড় বড় ঘাসগুলো হয় না, জংলি ঘাসগুলো, সে মানে মানুষের মাথার সাইজে এরকম হয়ে যাবে, ঠিক এত বড় বড় ঘাসগুলো, প্রচুর ঝোপ টোপ একদম চারপাশে ভর্তি, রাস্তার মধ্যে গাছ, মানে ওই লতানো গাছগুলো চলে এসছে এরকম। ঠিক আছে, তো এই সরু রাস্তা দিয়ে আর একটা 1 নাম্বার একটা বড় কানেক্টেড রাস্তাতে ওঠে আর কি। ঠিক আছে, ওই রাস্তা দিয়ে আমি এরকম ফোন করতে করতে যাচ্ছি, রাস্তাটাও পুরো একদম পাতা টাতা গাছ টাছ শুকিয়ে এরকম রয়েছে এরকম। ওখানে আমি এরকম ফোনে কথা বলতে বলতে আমি এরকম হেঁটে যাচ্ছি, প্রস্তাব দা আমি ওই ভর দুপুর বেলা লাইক একটা করে আমি স্টেপ ফেলছি পাতার উপরে, মানে রাস্তা দিয়ে, আমি স্পষ্ট শুনছি আমার পেছনে আর একটা করে স্টেপ করছে। মানে তোমাকে কেউ ফলো করছে? হ্যাঁ, ওই ভর দুপুর বেলা যেখানে কেউ নেই গোটা এরিয়াতে। আর এটা 2021-এর লকডাউনের ওই পর? হ্যাঁ হ্যাঁ, মানে এই ঘটনাটা কেন সেটা
বলছি পরে কেন বলছি, 2021-এর ঘটনা 23-এ এনে। এবার আমি বুঝতে পারছি আমি যত হেঁটে যাচ্ছি আমার পেছনে না ঠিক ওই একটা একটা করে এরকম ভাবে স্টেপ পড়ছে। আমার সিরিয়াসলি মানে গায়ের লোম না দাঁড়িয়ে যায়। এবার আমি একটা ভুল করি, যেটা আমি পেছন ঘুরে তাকাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্বভাবত ওখানে কেউ ছিল না, কেউ না। এবার এবার আমি মানে ওই অবস্থায় দাঁড়িয়ে আমি বুঝতে পারি আমার এখানে থাকাটা সেফ না, কারণ মানে যেই রকম ফাঁকা রাস্তা, তারপরে আমি যেটা শুনছি এটা আনন্যাচারাল। মানে ইনস্টিং থেকে তোমার মনে হ্যাঁ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি ওখানে কিছু দেখিনি, কিন্তু আমি এবার মানে ওই রাস্তা দিয়ে হন হন করে এগিয়ে যেতে থাকি যে আমি 1 নম্বরের বড় রাস্তাটা যেটা কানেক্টিং, আমি ওখানে উঠবো। মানে ওই রাস্তা দিয়ে যেতে যেতে আমি স্পষ্ট ফিল করি কৌস্তবদা আমার মানে দুটো ঠান্ডা হাত আমার কাঁধে ধরে কেউ চাপা দিয়ে আমাকে দাঁড় করিয়ে রেখেছে। মানে হাঁটতে হাঁটতে ওটা মনে হচ্ছে? হ্যাঁ, আমি নড়তে পারছি না, আমার দুটো কাঁধ কেউ ঠান্ডা হাত দিয়ে চেপে রেখেছে। আমি তখন জাস্ট মানে আমি কোন রকমে মানে আমি ঠাকুরের নাম করছি, কোনদিন ওরকম ভাবে জানিও না কি বলতে হয়, কি বলে মন্ত্র বলতে হয় কিচ্ছু জানি না। আমি শুধু মানে ওম নমঃ শিবায় এরকম বলতে 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 আমি এগিয়ে গেছি যে আমি কিছু না ভাই, আমি বাড়ি যাবো, আর কোনো সিভি নেই আমার। এরপরে শুরু হলো আমার মরা মানুষের স্বপ্ন দেখা। মরা মানুষের স্বপ্ন দেখতে? হ্যাঁ, কিরকম? মানে আমার দাদু গত হয়েছেন 2018 সালের জানুয়ারি মাসে 15 তারিখ। আমি তো মানে যা হয় আর কি, মানে আমার মারা যাওয়ার পরে না একটা জিনিস হতো কি, দাদুকে না বাড়ির লোকজন কোনোদিনই স্বপ্নে সেভাবে দেখেনি মারা যাওয়ার পর। এবার দাদুর শ্রাদ্ধের ঠিক আগে আগে প্রত্যেক বছর বাৎসরিকের আগে আমি দাদুর স্বপ্ন দেখতে পেতাম। নর্মাল জাস্ট কোনো একটা হয়তো স্বপ্নে কারোর সাথে কথা বলছি, দেখছি যে দাদু পাশে দাঁড়িয়েছে, এরকম নর্মাল। এবার যা হয়, এবার সেটা নিয়ে অত একটা গায়ে মাখাতাম না, কিন্তু বাড়ির সবাই এটা মনে করতো কি বলতো, নাতনিকে খুব ভালোবাসে তো এই জন্য বোধহয় দাদু এসে মানে এরকম স্বপ্নে দেখা দেয় যেরকম ওই, ঠিক আছে। এবার ওই ব্যাপারটা তো বললাম তোমাকে, বিসিকেবিতে হয়েছে। আমি বাড়ি চলে এসেছি, বাড়ি এসে আমি কাউকে কিচ্ছু বলিনি, ঠিক আছে চলো নর্মাল। এইবারে রাত্রিবেলা করে আমার শুরু হলো স্বপ্ন দেখা দাদুকে নিয়ে। ওস্তাদ আমি, আমার ঠাম্মা, আমার বোন, আমরা এক ঘরে শুই। ঘুমানোর সময় আমরা জানলার দিকে পাটা দিয়ে অন্যদিকে মাথা দিই, উল্টো দিকে, ঠিক আছে। এবার রাত্রেবেলা যা হয়, 3 জন মহিলা এরকম শুচ্ছি তো, রাত্রেবেলা জানলাটা আমরা এরকম ছিটকিনি দিয়ে ঘুমোতাম। এবার রাত্রেবেলা আমি স্বপ্ন দেখতে মানে এরকম স্বপ্নতে মানে মানে এরকম রাত্রেবেলা গভীর ঘুমে আমি জাস্ট বুঝতে পারলাম যে আমার পায়ের বুড়ো আঙ্গুল ধরে কেউ টানলো। ঘুমের করে আমি অত আমার এসব হুঁশ নেই তখন। এরপরে মানে আমি দেখছি, স্বপ্নেই দেখছি যে আমার দাদু ঠিক মানে বেশ খানিকটা ওই তোমার শালগুলো হয় না, লম্বা লম্বা বড় বড় মোটা মোটা শাল, ওই শাল চাপা দিয়ে আমার ঘরের কোনায় দাঁড়িয়ে আমাকে হাত দিয়ে ডাকছে জানলার ওখানে। আমাকে ডাকছে। আমি ঘুমিয়ে রয়েছি, আমি বলছি ওঠ ওঠ, উঠবি না, ওঠ উঠবি না। আমি নর্মালি উঠে বসেছি, উঠে বসে আমি বলছি কি যে তুমি এখানে কি করছো, এটা কিন্তু স্বপ্নে, তুমি এখানে কি করছো, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? তখন বলছে যে ওট ওট, ঘর থেকে বেরো, ঘর থেকে বেরো, এ ঘরে থাকিস না। কেন, কি হয়েছে? তখন বলছে যে শোন, বাড়িটা ভালো না, তুই বাড়িতে থাকিস না, বাড়ি থেকে বেরো, বাড়ি থেকে বেরো। বারবার এক কথা, মানে আমি আমার নিজের বাড়ি। আচ্ছা আচ্ছা। আমার বলছে বাড়ি থেকে বেরো, বাড়িটা ভালো না, বাড়িটা ভালো না। আমি তখন ভাবছি যে কি বা বলছে, এরকম কেন দাদু বলছে। এবং তারপরে দাদু আমাকে প্রচুর ভয় দেখানোর চেষ্টা করে, বলতে
কি যে বলছিল স্বপ্নে আমার সত্যিই মনে নেই, বলতে পারবো না, কিন্তু আমার মনে আছে আমার না কেমন ভয় লাগছিল আর আমি কেমন কান্না করছিলাম। স্বপ্নের মধ্যেই বুঝতে পারছো? হ্যাঁ, এরপরে মানে রিয়েলি আমি কান্না করছিলাম তখন, মানে স্বপ্নে ভয় পেয়ে যেরকম কান্না করে যায়, কান্না করতে থাকে, আমি সেরকম করে কান্না করছিলাম। মানে আমার ঘুমটা ওইটা করেই আমার মানে যেন না ধক করে লাগে, আমি এরকম করে উঠে বসেছি। উঠে বসে কৌস্তবদা আমি রিয়েলি দেখছি আমার যেদিকে আমি স্বপ্নে দেখেছি আমার দাদু দাঁড়িয়ে রয়েছে, যেটা ভেতর থেকে ছিটকিনি দেওয়া, জানলাটা খোলা। জানলাটা খোলা, যেটা বন্ধ করে খোলা, হ্যাঁ, ছিটকিনি দেওয়া যে জানলা আমরা দিয়ে শুই, সেই জানলাটা খোলা। মানে তখন আমি ভাবি যে মানে তাহলে আমি বোধহয় স্বপ্ন দেখছিলাম না, শুধু ওটা স্বপ্ন ছিল না। কারণ আমার ঠাম্মার অনেক বয়স হয়েছে, ঠাম্মা ওইরকম ভাবে ওরকম ইনসেন্সিবল কাজ করবে না যে মেয়েগুলো শুয়ে আছে আমি জানলা খুলে দেবো। আর আমার বোন তখন ছোট। এরপরে আমি সেটা বাড়িতে বলি। এবার আমার বাড়িতে তখন ভাবে যে তাহলে বোধহয় বাড়িরই কোনো সমস্যা আছে, তাহলে একটা পুজো টুজো অন্তত ঘরের দোষ কাটানোর জন্য দেওয়া উচিত। এবার এর পরবর্তীকালে এবার দেখো পুজোর জোগাড়যন্ত্রী আজকে বললাম কালকে হয়ে গেল এরকম নয় না। ওই টাইম ল্যাপসটার মধ্যে শুরু হয়েছে আমার বাড়িতে রাজ ব্যানার্জি বলে, মানে ভৃগুরাজ ব্যানার্জি আমার বাড়িতে একজন, মানে উনি অবিবাহিত, উনি আমার বাড়িতে বেশ 2-2.5 বছর ভাড়া ছিলেন। এবং উনি কোভিড এর পরে উনি মারা যান। কোভিড এর পরে বলতে 2020 পরে, মানে 2021-এ কেমন দিকে বলবো, মানে আমার ওই বাইরের যে কেসটা বললাম বিসিকেবির, ঠিক এটা অনেকটা পরের দিকে, তার তোমার আগেই সে মারা যায়। তার সাথে না আমাদের খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছিল। সে তোমার ঘরে যা রান্না করতো প্রত্যেকটা জিনিস, তার তো ছেলে মেয়ে নেই, এবার আমার আর আমার বোনকে না প্রত্যেক দিন কিছু না কিছু ঘরে যা বানাতে সে দিয়ে যেত। আচ্ছা আচ্ছা। ওই ভদ্রলোককে দেখি আমি, মানে সে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বা হাতে মানে এরকম মাছের মুড়ো দিয়ে একটা ভালো সেই তোমার মুগ ডাল দিয়ে পদ বানাতো, সেইটা বানিয়ে আমাকে ডাকছে, বলছে আয় খেয়ে যা, আয় খেয়ে যা, আয় বানিয়েছি তো একটু খেয়ে যা। এবার আমি না ওই মানে এটা কিন্তু স্বপ্নে, আমি যেতাম না, আমি খালি ভয় পেতাম ওকে দাঁড়িয়ে থাকতে দেখে। ঠিক আছে, ও আবার আমাকে বলতো আয় খেয়ে যা, খেয়ে যা, আমি তো রান্না করেছি একটু খেয়ে যা। আর আমি ওরকম মানে আমি আর যেতাম না। এবার এটাও আমি বাড়িতে বলি। এবার আমার ছোট ঠাম্মা অলরেডি গত হয়েছেন, আমার ছোট ঠাম্মাকে দেখা শুরু করলাম, এবং আরো পরপর দেখতে থাকি যে আমার দাদু নিজেরই শ্রাদ্ধে বসে আমাকে মাছ খাইয়ে দিচ্ছে। মানে তোমার মৃত দাদু নিজের শ্রাদ্ধে বসে? নিজের শ্রাদ্ধে, মানে আমার বাবা কাজ করছেন দাদুর শ্রাদ্ধে, আর আমার দাদু বসে আমাকে ওই খাওয়ার টেবিলে বসে আমাকে মাছ খাওয়াচ্ছে। আচ্ছা আচ্ছা। এই ইনসিডেন্ট গুলো আমি পরপর বাড়িতে জানালে আমার বাড়ির লোকজন প্রচন্ড ভয় পেয়ে যায়, ভাবে বাড়িরই কোনো বোধহয় দোষ হয়েছে। তাহলে তখন কি করে, সত্যনারায়ণ পুজো দেয় বাড়িতে। এইবারে কেন বললাম এই কেসটা শোনো, আমার ঘরের এই ইনসিডেন্ট গুলো চলে, এবার আমি স্বভাবতই আমি মাকে সবটা জানাই। আমার মা তখন ডাউট করতে থাকে যে ওই যে ঘটনাগুলো ঘটেছে, ওই ঘটনার থ্রু আমার পেছন পেছন যে এসে গেছিল, যে পিশাচ বা যেই হোক, তার থ্রুই বোধহয় এটা হচ্ছে। মানে তোমাদের এই 2023-এর ফ্ল্যাটে যাদবপুরে? হ্যাঁ হ্যাঁ। আমার মা তখন বলে যে ওই জিনিসটা নয় তো। মানে তোমাদের পুজো পার্বণ করার পর ঠিক হয়ে গেছিল ব্যাপারটা? পুজো পার্বণ করার পরে কি বলতো, মানে হুট করে স্বপ্ন দেখতাম একদিন আবার, মানে পুরো ব্যাপারটা কাটেনি। মানে যত মৃত ব্যক্তি আছে, মানে আমার খুব ক্লোজ ওয়ান নয়, দেখছি সে আমাকে ডাকছে, দেখে বারবার করে আমাকে বলছে ঘর থেকে বেরো, ঘর থেকে বেরো। বা আমাকে বললাম রাজ কাপুর এই স্বপ্নটা আমি প্রচুর বার দেখেছি, যে আমাকে ওই বাটি হাতে নিয়ে আমাকে খাবার খেতে ডাকছে। আর তোমার নিজের দাদুকে ওর দেখেছো? হ্যাঁ, আমার ছোট দাদু, আমার ছোট ঠাম্মা যারা মারা গেছেন, আমি তাদেরকে স্বপ্নে দেখতাম প্রায় দিন।
ঠিক আছে। এবং লাস্টলি আমি যেটা খুব বাজেভাবে দেখি স্বপ্ন, সেটা হচ্ছে যে মানে আমি আমার মার কাছেও বলতে হেজিটেট করছিলাম যে মা কি ভাববে। আমি দেখি আমার মা মারা গেছেন, এবং ওইটার পরে আমার মানে আমার খুব ক্লোজ তো সে, আমার মা, মানে তাকে নিয়ে আমি ওই স্বপ্নটা দেখবো, মানে আমার মনে হয়েছিল যে না ভাই, মানে পুজো দরকার তাহলে। আমি জানি না আমি কি এনেছি সাথে করে বা কি হয়েছে, কিন্তু এটা দরকার। কিন্তু তারপরেও ব্যাপারটা কেমন হতো বলো তো, তারপরেও ব্যাপারটা কেমন বলো তো, কেমন? মানে অনেকদিন গ্যাপে গ্যাপে হতো। মানে একেবারে জিনিসটা বন্ধ হয়নি, আর সাডেনলি ওই তোমার ওই ইউনিভার্সিটির ওই জায়গাটায় হাঁটাহাঁটি করলে তখন থেকে শুরু, যখন হ্যাঁ হ্যাঁ, ঠিক তারপর footstep থেকে টা এগুলো শুরু হয়েছে। পিছু নিয়ে এসলো ওকে। হ্যাঁ, এবার আমার মা ওইটা ডাউট করতে থাকে, আচ্ছা ঠিক আছে। এবার মা আমাকে বলে যে ফ্ল্যাট, মানে আমরা তখন ভাবতে থাকি তাহলে হয়তো সত্যিই সেটা, মানে আমি ভাবি যে আমার গিল্ট হয় যে আমার জন্যই তাহলে এটা হচ্ছে। আপনার এবার ব্যবসায়ীদের এত প্রবলেম হয়েছে বলতে? হ্যাঁ হ্যাঁ, সবার সবার প্রচুর প্রবলেম, আমি নিজে প্রবলেম ফেস করছি। তখন আমার মাথায় ওটা করে, তার মানে ঘরে নিশ্চয়ই কিছু না, আমরাই বেসিক্যালি ব্যাপারগুলোকে মিলিয়ে নিয়ে এরকম ঘর, মানে এত টাকা দিয়ে ঢুকেই ছাড়বো করছিলাম, তাহলে আর সেটার দরকার নেই। মানে লাস্ট ট্রাই করছো একটা। হ্যাঁ, এরপরে আমি শুনে নিয়ে যেরকম ঠিক আছে তাহলে, এরপর মা আমাকে বলে যে ঠিক আছে তুই একদিন আয়, তাহলে ওই যারা হয় এই ধরনের কাজ বাজ করে তাদের কাছে দেখাবো তাহলে। এবার মা বলে আমি তাহলে দেখছি, খোঁজ লাগাচ্ছি, যদি কেউ মানে আমি ভালো কারুর মানে চেষ্টা করছি দেখানোর। এইবার আমি তখন ফ্ল্যাটে নর্মাল রয়েছে, আমি এশাকে সবটা জানাই। এশা বলে হ্যাঁ হ্যাঁ তুমি বাড়ি যাও, কোনো ব্যাপার না। বাড়ি যাব, বেশ কয়েকদিন দেরি আছে তখনও। প্রস্তাব দা একদিন ফ্ল্যাটে তখন কেউ নেই, এশা নেই, আমি একা। আমি দুপুর বেলার দিকে, দুপুরের একটু পরে বুঝলে, রান্না বান্না করে এরকম বাথরুমে স্নান করতে গেছি, আমার শাওয়ার চালিয়েছি, আর আমাদের বাথরুমটা খুব ছোট ছিল বুঝলে। আমার মানে পেছনে কেউ, আমি স্পষ্ট বুঝলাম আমার কোমর ধরে দাঁড়িয়ে আছে। স্নান করার সময় তোমার? স্নান করার সময়, মানে আমার প্রচন্ড ডিস্টার্বিং, বিভৎস ভয় লেগেছে প্রস্তাবটা সেদিন আমি জাস্ট ঘরে আসি, আমি চেঞ্জ করি এবং আমি ফ্ল্যাট থেকে বেরিয়ে যাই। তখন এশা কলেজ থেকে ফিরেছে, তারপর আমি সন্ধ্যের সময় ওর সাথে ঘরে ঢুকেছি, এবং এরপরে যা হয় মানে বাথরুমে আমরা প্রেজেন্স ফিল করা বেশি করে শুরু করি। মানে বাথরুমে মনে হতো যে কেউ আছে তোমাদের? কেউ আছে, আমরা কেউ মানে স্নান করতে যেতে পারতাম না। আর স্নান করলে তুমি পুরো জামা কাপড় ধরো অ্যাসাইড রেখে তুমি নিজে মানে বাথ নেবে, সেটা আমাদের পক্ষে সম্ভব ছিল না। আর মানে স্পষ্ট আমরা বুঝতে পারতাম স্নান করলে যে পেছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। ওকে 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 ওকে। মানে প্রচন্ড ডিস্টার্বিং এগুলো, বিশ্বাস করো। অ্যাকচুয়ালি ডিস্টার্বিং এগুলো। হ্যাঁ, মানে আমরা রাত্রেবেলা দেখতাম যে, আমাকে তুমি একটা লজিক বোঝাও, আমাদের আশেপাশের যারা লোকজন ছিল, ঠিক আছে, রাত্রেবেলা 10:30 11টার সময় আমাদের ঘরের দিয়ে তাক করে ধুনো দেখাচ্ছে। ওকে ওকে, তার মানে কিছু একটা তো ডেফিনেটলি আছে। ঠিক আছে, মানে এটা একদিন নয়, পর পর ছাদে গিয়ে, মানে তাদের ছাদে গিয়ে আমাদের ঘরের দিকে ইয়ে করে, মানে ওই দিকটাতে আর কি ধুনো দেখাচ্ছে। প্রথমে না পাগল নাকি এরা, তাহলে আমাদের ঘরে হচ্ছে আমরা ধুনো দেখাচ্ছি না, আর ওরা এরকম ভাবে দূর থেকে ধুনো দেখাচ্ছে। ঠিক আছে, আমরা মানে কি বলবো আর। তখন তো অবস্থা খারাপ তোমাদের। হ্যাঁ, এরপরে যা হয় দেখ প্রস্তাব, মানে সবারই কাজ আছে, মানে এসাও নিজে প্রচন্ড ব্যস্ত, ও কলেজ যেত। এবার যা হয়, তখন আমি মাস্টার্সে ওরকম ভাবে ক্লাস শুরু হয়নি, ঠিক আছে, আমি একমাত্র এসাকে ছেড়ে যেতে পারছিলাম না বলে ঘরে রয়ে গেছিলাম।
আচ্ছা আচ্ছা। হুম এরপরে এবার এসা বিকেলবেলা বা সন্ধ্যেবেলার দিকে এরকম ঘরে ঢুকবে, তো আমি দুপুরবেলা ঘরে থাকলে দুপুরে রান্নাটা করে নিতাম। হুম এবার আমি একদিন আহ তোমারই পডকাস্ট চালিয়ে আমি এরকম চাল ধুয়ে ভাত বসাবো এরকম। ওকে। হুম এটা মানে ওই অক্টোবর হবে হবে এরকম। অক্টোবরের ওটা পুজো টুজোর পরে আরো, মানে ওটা অ্যারাউন্ড তোমার কবে বলবো, ধরো নভেম্বর তখন, মানে মানে এই এই সব ইনসিডেন্ট গুলো হতে পরপর হতে চলছে নভেম্বর। চলছে ঠিক Okay, আছে, মানে okay. ধরো প্রত্যেক দিনের ছোট ছোট ওই শ্যাডো যেমন বন্ধ নেই, ওটা আমার প্রত্যেক দিন দেখছি, নানান সময় প্রতিদিন। ওটা হচ্ছে। আমাদের বাসন হুট হুট করে পড়ে যাওয়া, কুকুর চিল্লানো, এগুলো এগুলো চলছেই, মানে এগুলো বন্ধ নেই। আমি জাস্ট মানে দেখো প্রত্যেক দিনের ছোট ছোট ইনসিডেন্ট গুলো আমি মানে এরকম ভাবে তো বলা সম্ভব না, আমি জাস্ট তোমাকে বলছি, তুমি শুধু শোনো আর ভাবো কি চলেছে। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। এবার আমি দুপুরবেলা ওরকম তোমারই পডকাস্ট শুনছি আর শুনে ওরকম চাল বসিয়েছি, ঠিক আছে। হুম হুম এবার যা হয়, এবার আমি না ওই আমার রান্নাঘরে কাজ করছি, রান্নাঘরটা বেসিক্যালি ওপেন, মানে ডাইনিং স্পেসের একটা সাইডে, হুম আর তার পাশেই আমার ঘর। ওকে। আর দুপুরবেলা তখন আমি আমাদের বললাম যে আমাদের এরকম 5 জোড়া আমরা চাবি বানিয়ে রেখেছিলাম, যে একটা না একটা হারিয়েই যাচ্ছে। হ্যাঁ, হুম তো ওইগুলো না আমাদের বিছানার উপরেই এলোমেলো করে পড়া থাকতো, ঠিক আছে। ওকে। আমি সিরিয়াসলি শুনছি যে এরকম পডকাস্ট চলতে চলতে একটু পজ নিয়ে তারপর এরকম এই একটা দেয় না, হুম 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 তখন শুনছি ঠিক এইরকম আওয়াজ, চাবির গোছা তুলে কেউ নাড়াচ্ছে। আচ্ছা আচ্ছা। এবং মানে এই জিনিসটা প্রথমে আমি ভেবেছি যে হয়তো চারপাশ দিয়ে কিছুটা আওয়াজ হচ্ছে, না আমি তোমার পডকাস্টটা বন্ধ করি তখন। হুম বন্ধ করে আমি যে শুনতে যাচ্ছি দেখি কিছু নেই, কোনো আওয়াজ নেই। এগেইন তোমার পডকাস্ট ওরকম, আবার আমি ইউটিউব চালালাম, চালানোর পরে কৌস্তবদা আবার ওরকম চাবির গোছা তুলে এরকম করে ঝনঝন করে আওয়াজ হচ্ছে আমার ঘরে। এটা আর পুরো ফ্ল্যাটে আমি তখন একা, তো দুপুর বেলা, দিনের বেলা। না আমি বুঝতে পারছি। আমি আবার বন্ধ করলাম, এরকম কন্টিনিউয়াসলি 3-4 বার করার পর আমি লিটারেলি ঘরের সামনে এসে, মানে ঘরের ঠিক কাছে এসে আমি এরকম যে মানে আওয়াজটা আমি শোনার চেষ্টা করছি, আমি জাস্ট ঘরের দিকে ঢুকলাম, আমি দেখছি ছপ করে না বিছানার উপর চাবিটাকে ফেলে দিল, হুম এতগুলো চাবি। হুম আমার অবস্থা খারাপ তখন। আমি সেম একই, আমি ওই দিন আর ওই ঘরেও ঢুকিনি, আমি ইনস্ট্যান্ট ওই চাল টাল আমি ওই রাইস কুকার অফ করে দিয়ে আমি নিচে। বাড়ির বাইরে। হ্যাঁ, মানে প্রত্যেক দিন না এমন ইনসিডেন্ট হতো যে আমার একটা দিনও বাদ ছিল না যে আমরা ভয় পাইনি। আর এরপর একটা কি টাইম হয়? পর গিয়ে দেখবে ভয় পেতে পেতে না তোমার গায়ে এস হয়ে যাবে। হুম 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 মানে এই জিনিসগুলো তো মানে এরকম বন্ধ হচ্ছেই না। এর মাঝে একটা জিনিস হলো যে আমাদের ওই ফ্ল্যাটে টুকটাক আমাদের কিছু দরকারি জিনিস ছিল, বলতে আফতাবের তোমার ওই টুকটাক প্রেসার কুকার এই সমস্ত জিনিস ছোট ছোট ছিল, ওকে। ঠিক আছে। হুম তো ওই কটা জিনিস মাত্র আফতাব নিয়ে যেতে পারেনি, ঠিক আছে। হুম তো ওর একটা বন্ধুকেও পাঠিয়েছিল নিয়ে যাওয়ার জন্য। হুম হুম এবার ও আমাদের ঘরে ঢুকেছে, আমাদেরও চেনা পরিচিত, তা আমি বললাম যে ঠিক আছে ভাই তুই বস, আমার সেও জুনিয়র, যে তুই দুপুরবেলা না খাওয়া দাওয়া করে যা। মানে বেসিক্যালি যেগুলো মানে একটা দিন তো এসেছিল আফতাবের বন্ধু, ইনিশিয়ালি জিনিসপত্র নিয়ে গেল, এটা আবার সেকেন্ড দিন এসে বাকি যেগুলো। সেকেন্ড, এটা অনেক পরের দিকে, মানে ওই প্রেসার কুকারটা ছোট ছোট বোধহয় বাটি এই কয়েকটা, আরো জুতো, ওকে ওকে ওকে। জুতো ফেলে গেছিল সেই জুতো। এইবারে ও ওই বন্ধুটা বললাম এরকম ছেলেটা কৌস্তব দা একটা সুস্থ ছেলে, মানে ওনা ফট করে দেখলাম যে আমাদের সাথে কথা বলতে বলতে বলছে কি আমার না শরীর খারাপ লাগছে। ও আমাদের, আমি বললাম কি হয়েছে ভাই, ও শুয়ে পড়লো বিছানায়। আমি ভাবলাম যে হতেই পারে ছেলেটা এরকম এসছে দিনের বেলা, হয়তো শরীর টরীর খারাপ হয়েছে। বলতে না চোখ পুরো জবা ফুলের মতো লাল হয়ে রয়েছে। লাল হয়ে রয়েছে? হ্যাঁ,
ও সুস্থ ছেলে আমার ঘরে ঢোকার পরে আমি জানি, আমি সিরিয়াসলি বলছি না, লোকজনকে বললে ভাববে গাঁজাখুরি। ওই ছেলেটা মানে একদম জলজ্যান্ত উদাহরণ। মানে ওকে এখনো মানে তুমি জিজ্ঞেস করলে পেয়ে যাবে ওর সেদিনের এক্সপিরিয়েন্স কি। কি হয়েছিল তারপর? ও সিরিয়াসলি ওর চোখ মানে ও তাকাতে পারছে না আমাদের দিকে। ও যে আমার শরীর কেমন লাগছে, আমার শরীর কেমন লাগছে, আমি থাকতে পারছি না। ওর চোখ পুরো জবা ফুলের মতো লাল। ও থাকতেই পারলো না। ওকে আমরা রান্না করলাম, ও খেতেও ইভেন পারলো না, জানো। ছেলেটা আমরা বললাম যে ভাই ঠিক আছে চল তুই যেতে পারবি, ও বলছে আমি বেরোবো, আমি এখান থেকে বেরোবো। ঠিক আছে, ও অ্যারাউন্ড তোমার বোধহয় 1 ঘন্টা কোনো রকম আমাদের ঘরে একটুখানি ওকে বলে টলে জল টল দিয়ে এটা সেটা দিয়ে যে ভাই খাবি প্যারাসিটামল খাবি, তোর কি খুব শরীর খারাপ লাগছে। ও বললো আমি বাড়ি যাই, আমার ভাল লাগছে না। ছেলে গেল। 15 মিনিট বাদে আমাকে ফোন করে বলছে যে সুমিদি আমার কি হলো বলো তো, তোমাদের ঘর থেকে বেরোলাম, আমার কিছু হচ্ছে না এখন আর। স্যুট করছে না এটা কোনো ছেলের। হ্যাঁ মানে তুমি ঠিক বলে স্যুট করছে না। এবার শোনো, ওই যে আমার সাথে যে মেয়েটা ছিল এসা, ওর বয়ফ্রেন্ডের সাথে ওর তুমুল ঝামেলা হয় এবং ব্রেকআপ। ওকে ওকে। এবং মানে আমার বয়ফ্রেন্ডের তখন ছিল মানে তার সাথে আমার মানে প্রচুর দিন আমার কথা হয় না, আমার যায় আসে না, কোনো কনভারসেশন নেই। বাট সেটা আগে ছিল না, এখানে আসার পর এরকমটা হয়েছে না। ওই ঘরেই মানে নর্মাল টিপি রিলেশনশিপ যা হয়, মানে ফট করে আমি জানি না মানে ও ফোন করতো কি আমি ফোন ধরতাম না, কোনো ব্যাপার না, এরকম কোনো কথা হতো না। বা ফোন করলি না দুটো কথার পর 3টে কথা আমাদের ঝামেলা হতো, এরকম ইরিটেশন হতো একটা। হ্যাঁ, এরপরে মানে ও বাদ বাকি জিনিসগুলো এরকম চলতেছে। এবার তখন কি করলাম যে ওই আমি তখন আমাকে মা এবার ওই আগেই বলেছিলাম তোমাকে যে মা আমাকে বলেছিল যে আমি কাউকে ভালো একজনের কাছে, তো আমি বলছি ব্যাপারটা মানে দেখানোর জন্য। হ্যাঁ, তোমার মা কোথায় নিয়ে গেছিল বললে? আমার মা হচ্ছে আমার বাড়ির ওইদিকে একজন রিনাউন্ড একজন তোমার এই ধরনের কাজ টাজ করে, তিনি পারিপার্শ্বিক অ্যাস্ট্রোলজিও করেন। তো তার কাছে এরকম নিয়ে গেছিলেন। আমি এরকম আমি যেহেতু আগেই বললাম আমার রুমমেটকে আমি এভাবে ঘরে রাখছিলাম না, তো আমি আর ও আমরা দুজনেই যাই, আমার বাড়িতে নিয়ে যাই ওকে। আচ্ছা আচ্ছা। তো সেখান থেকে পরের দিন ওখানে যাই। পরের দিন ওখানে যাওয়ার পর মানে আমি রিয়েল দেখলাম সত্যিকারের কি হয়। মানে আমি তার কাছে আমার এই সমস্যাটা নিয়ে গেছিলাম, সে তো বলেইনি, উল্টে আমার থেকে একটা লামসাম অ্যামাউন্ট খেলো এবং তারপরে আমাকে বললো তোমার মাঙ্গলিক দোষ আছে, তোমার এই দোষ আছে, হ্যাঁ না তা না এইসব বললো। আমি বুঝেই গেলাম যে ভাই পুরো ভাওতাবাজি। আচ্ছা। এরপরে পুরো বেকার, যাই হোক আমি থাকতেও পারবো না আর ওখানে বেশি দিন। এবার তখন আমার কলেজে কাউন্সিলিং অলরেডি শুরু হয়ে গেছে, আমি ফিরতে হবে। তো আমি নেক্সট দিনই ব্যাক করি। প্রবলেম নিয়ে গেছিলে সেটা ঠিক হলো না? হ্যাঁ না, সেটা নিয়ে আমাকে বিশ্বাস করো কিচ্ছু বললো না। আমাকে কত বেশ 2-3টে মাদুলি দিল, দেওয়ার পর একটা লামসাম অ্যামাউন্ট খেলো। খাওয়ার পরে আমাকে বলছে তোমার মাঙ্গলিক দোষ আছে, সেগুলো কাটাতে হবে, না হলে হবে না। ওকে ওকে ওকে। এরপরে আমি আবার কলকাতা ব্যাক করি। এর ব্যাপারটা হচ্ছে আমার ঘরে মানে আমাদের তো ইন্ডাকশন ছিলই, এবার আমাদের মানে এমনি সিঙ্গেল যে ওভেনের যে সিলিন্ডার মানে ওভেন থাকে সেরকম, আর এরকম ছোট ছোট সিলিন্ডার আমরা তা দিয়ে অ্যাটাচ করে আমরা সেটাতে রান্না করতাম। আর তোমাদের এটা কোন মাস চলছে? নভেম্বর? তখন নভেম্বর, প্রায় মিড অফ নভেম্বর ধরো। ঠিক আছে, ওকে। সেই সময় আমাদের মানে আমাদের একজন গ্যাস দেন, ঠিক আছে, ওই সিলিন্ডার এসে চেঞ্জ করে দিয়ে যায়। তো সেই দাদা, আমি ফোন করে বলি যে দাদা আমার গ্যাস শেষ হয়ে গেছে, তুমি একটু এসে দিয়ে যাও দিনের বেলা। তো সেই দাদা আসে, এসে আমার গ্যাসের সিলিন্ডার লাগিয়ে দিয়ে যায়। এবং যাওয়ার সময় আমি দাদাটাকে বলি যে মানে সিঁড়ি দিয়ে নামছে দাদাটা, আমি জাস্ট ক্যাজুয়ালি বলি যে দাদা ডিসেম্বরের 1 তারিখ থেকে তো আমরা মনে হচ্ছে আর এখানে থাকবো না, তো তুমি না আমাকে ওই ঘরে মানে এরকম বলতে যাচ্ছিলাম, আমি পুরো কথা শেষ করিনি, আমি জাস্ট বলতাম যে সিলিন্ডারটা আমাকে যাতে অন্য লোকেশনেও গিয়েও দিয়ে আসে। কৌস্তবদা তুমি জানো না, আমি ওকে আমার মুখের কথা শেষ করতে পারিনি। সিঁড়ি দিয়ে নামার সময় ওই যে
যে একটা স্ল্যাব পরে তারপর আবার নিচে নামছে এরকম ওই পজিশন, ওখানে দাঁড়িয়ে আমার দিকে শটান ঘুরে তাকিয়ে বলছে যে আঙ্গুল দেখিয়ে বলছে, আচ্ছা তুমি কিছু জানো না? বলছে এই ফ্ল্যাটটা দেখে নাওনি? না সিরিয়াসলি ওর চোখ মুখ দেখে আমি বুঝে গেছি ও কি বলবে, মানে অলরেডি এতদিন ফেস করে আমি বুঝে গেছি যে কি হয়েছে। আমি বলছি তুমি নিচে চলো, তোমার সাথে কথা আছে। মানে আমি তখন জাস্ট মানে কোন রকম খড়কুটো পেলে বাঁচি, মানে আমি কাউকে বলতে পারলে বাঁচি যে হ্যাঁ হচ্ছে। তা এই যে সিলিন্ডারে যিনি দাদা আছেন উনি কি ফার্স্ট টাইম এলেন না লাইক আগেও আসতেন? না উনি ওই এলাকাতেই প্রচুর বাড়িতে এরকম গ্যাস দেন, মানে উনিই দেন ওখানে। মানে তোমাদের সাথে আগে দেখা হয়েছে কিন্তু তোমাদের হ্যাঁ হ্যাঁ, ও আমাকে, আমি অন্য একটা আগে ফ্ল্যাট থাকতাম, ও সেইখান থেকেই আমাকে গ্যাস দিত। ঠিক আছে, ওকে ওকে। এইবারে আমি নিচে যাওয়ার পর বললাম যে এবার বলো তুমি, আমি জানি তুমি কি বলবে। ও তখন আমার দিকে তাকিয়ে বলছে, তুমি কি দেখে শুনে নাওনি ফ্ল্যাটটা? এখানে কি নতুন আছো তুমি? তুমি কাউকে জিজ্ঞেস করে নাওনি? এই ফ্ল্যাটটা তো ভালো না। তখন আমি আস্তে আস্তে বুঝলাম যে না, মানে ডাল মে কুছ কালা হ্যায়। ঠিক আছে, ওই শুধুমাত্র ওই আমার পিছন পিছন বিসিকেবি থেকে এসছে এরকম না। আমাকে তখন বলছে ঘটনাটা, হ্যাঁ আমাকে তখন বলছে যে এই ফ্ল্যাটে তো আমি অনেকবার মানে প্রায়ই এসে গ্যাস দিয়ে যাই, তোমরা নতুন না। ওই আমার ঘরে মানে যেটাই আমি থাকতাম সেই ঘরে 3-4 মাসের গ্যাপিং এ তিনটে ভাড়া ব্যাচেলার ছেলেরা কেউ এসে তিষ্ঠতে পারেনি ওখানে, থাকতে পারেনি না, কেউ না। র্যাপিড চেঞ্জ হয়েছে এরকম। এবং আমার ফ্ল্যাটটাও সেইভাবে পাওয়া, কিন্তু জানো মানে আমি প্রথমে শুনেছিলাম যে অন্য 3টে ছেলে নিয়ে নিয়েছে, এবং সেই হিসেবে আমি ওপলেস ছিলাম যে ফ্ল্যাটটা পাবো না। ও তোমাকে বলেছিলাম আগে ভিডিওতে দেখে নিয়েছিলাম আমি ফ্ল্যাটটা কেমন, আমার তখন পছন্দ হয়েছিল। তারপরে ব্রোকার আমাকে ফোন করে জানা যে ওরা ক্যান্সেল করে দিয়েছে, তুমি নিতে পারো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এরপরে ওই দাদা কি বললেন সিলিন্ডার দাদা? হ্যাঁ, ও বলছে যে ওপরে তো আমি গ্যাস দিতে আসতামই, ঠিক আছে, আমাকে জাস্ট একটা নাম বললো, বলছে যে আরো কি কি নাম বলেছে টুকটাক আমার মনে, আমাকে লাস্ট একটা নাম বলছে যে এখানে তো কৌশিকরাও থাকতো, ওরাও তো থাকতে পারলো না, বেরিয়ে গেল। আমি জানি না কেন থাকতে পারে না, কিন্তু আমি জানি ফ্ল্যাটটা ভালো না। এবার আমি ওকে আস্তে আস্তে আমার ইনসিডেন্ট টুকটাক করে বলা শুরু করলাম। ঠিক আছে, তখন আমাকে বললো যে তোমাদের ব্রোকার কিছু বলে দেয়নি? ব্রোকার তো উপরেই আসেনি, আর তারপর তো আমাদের সাথে দেখাই করেনি। আচ্ছা আচ্ছা। এবং আমাকে ও ঠিক ঘরের নিচে দাঁড়িয়ে আঙ্গুল দেখিয়ে আমাকে বলছে গ্রাউন্ড ফ্লোরটা তো আরো ভালো না, আরো কেউ থাকতে পারে না। শুধু তোমাদের ফ্ল্যাটটা না, এটা তো প্রবলেম ছিল গ্রাউন্ড ফ্লোরে। হ্যাঁ, এবার তুমি শোনো, আমরা ওই যে ফ্ল্যাটে ছিলাম, আমরা শুধু জানতাম আমরা টপ ফ্লোর তো, মানে 3 তলা ফ্ল্যাট, বুঝেছো তো? মাঝের ঘরেই একমাত্র দুটো মেয়ে আর কি থাকতো, তাদেরও মাঝে মাঝেই দেখতাম নেই। নিচের ফ্লোরে একদিনই একজনকে দেখেছি, তারপর আর এতগুলো 3 মাসে কোনো দিন দেখিনি তার ঘরে কেউ ঢুকছে না, ঢুকতো না, কিচ্ছু না, দরজা ওরকম লক করা, বাইরে থেকে তালা দেওয়া। হ্যাঁ, এবং ওই ফ্ল্যাটে প্রত্যেক দিন আমরা ছাড়া কেউ একটা লাইট অব্দি জ্বালাতো না। মানে আমি কি ধরে নেব? হ্যাঁ এক্স্যাক্টলি, আমরা জানি না যে আমরা গোটা ফ্ল্যাটে। এবার কলকাতার দিকে কে কখনকার ঘরে ঢুকছে, আদৌ কে থাকছে না থাকছে না, সত্যি কথা কেউ খোঁজ নেয় না কারোর, মানে কেউ জানতেও চায় না। আরেকটা যে ফ্লোরের যে মেয়েগুলো রয়েছে তারা আমাদের পুরো 3 তলা বাড়ি, যত তলাই হোক, সেখানে তো আমরা 2টো মানুষ থাকতে শুধু। হ্যাঁ, আর ওই মেয়েগুলোকে আমরা খুব রেয়ার দেখেছি, বিশ্বাস করো, খুব রেয়ার হয়তো আমরা দেখেছি যে তাদের ঘরে আলো জ্বলছে আর তাদের ঘর থেকে হয়তো 2টো মেয়ে বেরোচ্ছে, এরকম খুব রেয়ার দেখেছি। এবং আরো স্কেয়ারি ক্রিপি ব্যাপারগুলো কি জানো, ওই ফ্ল্যাটের মানে যেখানটা এন্ট্রান্স, এমনি সেই জায়গাটা ওইরকম গ্লুমি স্যাঁতস্যাঁতে হয়ে থাকবে, অন্ধকার তো বটেই, দিনের বেলাও ফ্ল্যাশ ওরকম জ্বালাতে হতো আমাদের যেদিন প্রথম ঢুকি। ওই জায়গাটায় কারোর বাড়ির এন্ট্রান্সে তুমি লাল কালারের ওই ছোট ছোট নাইট ল্যাম্প দেখেছো? বাড়ির এন্ট্রান্সে? একদমই দেখিনি।
এটা মানে আমি আমার বাড়িতেও তো কোনোদিন লাগাবে না, এন্ট্রান্সে তো আমরা উজ্জ্বল আলো লাগাই যাতে লোকজন দেখতে পারে গোটা সিঁড়ি যেখানে অন্ধকার হয়ে রয়েছে। আমার তো মানে পুরো ডেসক্রিপশনটা শুনে বিশাল স্মৃতি লাগছে জায়গাটা। হ্যাঁ আর আমরা না। দেখি না যে গুগলে দেখায়, বা আমি নিজেও ভিডিও বানিয়েছি হুম টপ 10 হন্টেড প্লেসেস ইন কলকাতা, সেগুলোর মধ্যে বেশ অনেকগুলো হন্টেড নিজে ভিজিট করেছে। অ্যাকচুয়াল হন্টেড জায়গাগুলো না এই মানে মানে খোপে ঢুকে থাকা বাড়ি বা এরকম হ্যাঁ, flat ওই যেগুলো। বাড়িটা জানো না, আমি তোমাকে তো বললাম জাস্ট খালপার মাঝখানে, সাউথ সিটির একদম পেছনে। এত এক্সাক্ট লোকেশনটা না দেওয়াটাই বেটার হবে, ঠিক আছে? বাট অ্যাকচুয়ালি তোমরা তারপরে বেরিয়ে এলে নাকি ওখান থেকে? এবার Definitely শোনো, বেরিয়ে আসবে। এবার এই জিনিসটার পরে মানে আমি প্রচন্ড চাপ খেয়ে যাই, কারণ যেহেতু একজনের কাছ থেকে আমি কনফার্মেশন পেয়ে গেছি, যেটা আমাকে এর আগে অবধি আমরা নিজেরা ফিল করা ছাড়া কেউ দেয়নি। হুম 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 ঠিক আছে, সেই দিন রাতে আমি আমার একজন চেনা পরিচিত দাদার সাথে কথা বলি। হুম সেই দাদাটা মানে সে কেমন বলছি, সে একটা টাইমে সব সাধনাও করেছে, মানে সে ভীষণ মাপের তান্ত্রিক, কিন্তু সে মানে সমস্ত ফট করে জানি না কেন ছেড়ে দিয়ে সে এখন মানে আইসোলেট হয়ে নিজের মতো শুধু মূর্তি বানায়। আচ্ছা আচ্ছা। এবার ওই দাদাটাকে আমি সেই দিনই রাত্রেবেলা আমি মেসেজ করি। তো তুমি তো নাস্তিক ছিলে, তাহলে এরকম মানুষের হ্যাঁ। সাথে কন্ট্যাক্ট কি করে? দেখো দাদা, মানে কেমন নাস্তিক বলবো, আমি বিশ্বাস করতাম না, কিন্তু এই তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক বা এই ধরনের ব্যাপারগুলো আমার প্রচন্ড ইন্টারেস্ট, নাহলে আমি তোমার পডকাস্ট গুলো বসে বসে শুনতাম না তখন। তোমার পডকাস্ট বা বলতে এরকম যেগুলো হন্টেড এই সেই হয়, আরো পডকাস্ট গুলো বা এরকম স্টোরিজ গুলো, সেগুলো বসে বসে শুনতাম। হুম মানে ওই স্পুকি ব্যাপারটা খুব ভালো লাগতো। ওকে ওকে। এবার ওই দাদাটা প্রথমে আমি জানতাম না ওই কাজ করে, কিন্তু আফটার মানে ওই হয় না কমন সার্কেল থ্রু জেনে যাওয়া, এবং তারপরে ইন্টারেস্ট লেগেছিল যে ব্যাপারটা কি। আচ্ছা, তারপর তুই ওই দাদাকে যোগাযোগ করার পর কি হলো? এরপরে ওই দাদাকে আমি রাত্রেবেলা মেসেজ করি। হুম দাদাকে আমি তখনও কিছু বলিনি, আমি জাস্ট বলেছি যে আমি না এরকম একটা ঘরে আছি, সেই ঘরে আমি কিছু জিনিস ফিল করছি দাদা, হুম হুম আমি বুঝতে পারছি না, কিন্তু কিছু জিনিস আমাদের সাথে এরকম হচ্ছে। ঠিক আছে, মানে আমি জাস্ট বলেছি যে, বলছে কিছু কি দেখতে পাস? আমি বলছি হ্যাঁ এরকম দেখা যাচ্ছে, ছায়া দেখা যাচ্ছে, এটা একদম সত্যি। ঠিক আছে, ওই দাদা আমাকে র্যান্ডাম একটা কোশ্চেন জিজ্ঞেস করে, যে আচ্ছা শোন, 0 থেকে 9-এর মধ্যে যে কোনো একটা সংখ্যা বলতো আচ্ছা রিফ্লেক্সে। আর আমি রিফ্লেক্সেই ওকে টেক্সট করে অ্যান্সার দিই 8। ওকে ঠিক আছে। ওকে ওকে। তারপরের মেসেজটা আমাকে বলছে যে ওই ফ্ল্যাটে একজন ইয়াং ছেলে ভাড়া এসে গলায় দড়ি দেয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং তার ফ্যামিলি থেকে কোনো রকম পিণ্ডদান করা হয়নি, আর ওই জিনিসটা ওখানে স্টাক হয়ে রয়েছে। নাম্বার 8 থেকে এটা কানেক্ট করলো কি করে? আমি শনির সত্যি নাম্বার। জানি না দাদা, মানে আমি সত্যিই জানি না, মানে যেখানে আমি দাদাটাকে তখনও বলিনি যে কি হচ্ছে ঘরে। এবার তুমি আস্তে আস্তে শোনো। মানে বলনি মানে তো বললে তো ছায়া ফায়া দেখে, মানে ইন হ্যাঁ, ডিটেইলস মানে আমি ইন ডিটেলস কিচ্ছু বলিনি, আমি জাস্ট বলেছি আমার স্পুকি জিনিস কিছু ফিল হচ্ছে, আমার ঘরটা মনে হচ্ছে না আমার ঠিক। ও তখন আমাকে জিজ্ঞেস করে যে ঘরে কি কিছু দেখতে পাচ্ছিস? তখন আমি ওকে বলি শ্যাডো দেখতে পাচ্ছি। তখন আমি পুরুষের ছায়া দেখছি না মহিলার ইয়ে দেখছি, আমি কিচ্ছু বলিনি, বিশ্বাস করো। ওই কথাটা বলার পরে আস্তে আস্তে ওর সাথে আমি কথা বলে বলে তখন আমি বুঝি, যে মনে আছে তোমাকে আমি বলেছিলাম যে আফতাবের ঘরে ঢোকার পরে মনে হচ্ছে কোন একটা লোক এরকম করে গোঙাচ্ছে। হুম 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 হুম। তুমি আরেকটু মনে করে দেখো, আমি তোমাকে এটাও বলেছি যে মানে আমাদের কোন রকম বন্ধু বান্ধব থাকলে, ওই যে বন্ধুটা আফতাবের থ্রু যে এসেছিল জিনিসপত্র নিতে, তার ওরকম শরীর খারাপ, হুম হুম হুম। আমাদের বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ, তখন ব্রেকআপ বলতে আমার সাথে তো খুবই টানাটানি এরকম। Okay. এবং তারপরেও ওই বাথরুমের পেছনে দাঁড়িয়ে থাকা, স্নান করতে সব যাওয়ার সময় আমাদের দেখতো। নিয়ার জেনিটাল চাচর হুম 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 সারা বডি পার্টে। হুম। ঠিক আছে, এবং ওই রাত্রেবেলা আমার গোঙানি অ্যান্ড ওই মন, তখন আমি তখন দাদাটাকে বলিনি,
কিন্তু ও আমাকে অ্যাসিওর করে ওখানে কোনো পুরুষই আছে এবং ইয়াং ছেলে, তার ডিজায়ার মানে পূরণ হয়নি, সে একটা ইয়াং ছেলে, সে চায় না তোরা বেরিয়ে যাস। আচ্ছা আচ্ছা। এবার তখন সত্যি কথা বলছি মানে মানে ফেটে হাতে চলে আসে বলে মানে ওরকম অবস্থা আমাদের। মানে এই জন্যই আফতাব বা এরা বেরিয়ে যেতে পেরেছে, হ্যাঁ, এবার তোমরা কি exactly. করেছিলে? আমি এখন অব্দি জানি না আফতাব কেন বেরিয়ে গেছে। এইসবের জন্য ডেফিনেটলি। আর কোন কি কারণ হবে? মানে ওটাই বলছি, মানে আর কোন কি লজিক আছে। আর সত্যি কথা বলতে ওই যে বললাম যে পরের দিকে আমরা সত্যি বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি দাদাটার সাথে কথা বলতে বলতে যে হ্যাঁ মানে ওর ছেলেই বা বুঝলো কি করে, রাইট? হুম। ওর সাথে তো আমার হোয়াটসঅ্যাপে টেক্সটে কথা হচ্ছে, আচ্ছা মানে আমি চ্যাটস গুলোও আছে, তোমাকে আমি পাঠিয়ে দেবো পরে। আচ্ছা, পাঠিও। ও তখন বলে যে দেখ মানে আমার কিছু বলার নেই, মানে তোরা খুব ভুল করেছিস, যেটা হচ্ছে মানে এটা তোদের পক্ষেও বোঝা সম্ভব না, কিন্তু যাই হোক একটা মেয়ে বা ছেলে স্নান করতে যাচ্ছে, সে নিশ্চয়ই একেবারে পুরো জামা কাপড় পেঁচিয়ে নিয়ে যাবে না। হুম। আমাকে তখন বললো রাত্রেবেলা করে ওই একটু বডিতে কিছু একটা কভার আপ করে তারপর ঘুমোবি, এবং সে সত্যিকারেরই লাস্টই ব্যাপার স্যাপার নিয়েই ওখানে রয়েছে এখন। এবার মনে করে দেখো, তোমাকে আমি এই কথাটাও বলেছিলাম, ওই যে নিচে যে গ্যাস দিতে এসেছিল দাদাটা, সে বলেছিল যে ঘরে তো এর আগে 3বার বেশ কয়েকটা ছেলে এসছে, কৌশিকরাও এসছে, ওরাও থাকতে পারেনি। হুম হুম হুম। তখন আমাকে বলে যে তোরা ইমিডিয়েট ঘর ছাড়, মানে বাই হুক অর ক্রুক যেভাবে হোক, টাকা পয়সা লাগুক ভাই, যদি নিজের অন্তত চিন্তা থাকে তাহলে ঘর ছাড়। তখন আমি বলি যে হ্যাঁ ছাড়বো দাদা, কিন্তু তখন আমার হাতে আর 1 সপ্তাহ লাগবে, মানে ডিসেম্বরের 1 তারিখে আমি শিফট করব, হুম হুম হুম। ঠিক আছে? এবার তখন ওকে আমি দাদা আমাকে বলে যে তাহলে একটা কাজ কর, আমাকে বলে যে শুয়োরের মাংস কোনো জায়গা থেকে কাঁচা শুয়োরের মাংস জোগাড় কর। আচ্ছা আচ্ছা আচ্ছা। যে শুয়োরের মাংস ওই ঘরের জায়গায় জায়গায় বাটি করে করে বা কিছু একটা ঝুলিয়ে রাখ দরজার সামনে। এবার তখন কিভাবে ঝুলিয়ে রাখবে? আমি সত্যি জানি না, আমাকে বললো যে শুয়োরের মাংস মানে লাইক প্লাস্টিকে বেঁধে তুই দরজার উপরে কিছু একটা আংটাতে ঝুলিয়ে রাখ। ওকে ওকে। আমাকে বলছে মানে শুয়োরের মাংস থাকলে নাকি আর সেই জায়গাটায় যেতে পারে না, আমি জানি না কতটা মানে মাংস সেটা আবার কি করে এরকম হয় আমি জানি না। ইভেন শুয়োরের দাঁতও ইউজ করে অনেকে, তাই আমি সত্যি জানতাম না, প্রোটেকশনের কাজে লাগে। আমাকে তখন বলছে যে শুয়োরের মাংস ঝুলিয়ে রাখ। এবার আমি তখন বলছি যে ছি দাদা, মানে ঘরে থাকবো, সেই ঘরে ওইরকম ভাবে শুয়োরের মাংস রেখে দেবো, ঠিক আছে, মানে 1 সপ্তাহ তো আমাকে থাকতে হবে। তখন আমি ওকে বারবার রিকোয়েস্ট করি দাদা প্লিজ তুমি আসো আমার ঘরে, একবার আসো, দেখে অন্তত বলো যে কি হচ্ছে, তো কিছু একটা এমন করো যাতে আমি থাকতে পারি, এটলিস্ট 1 সপ্তাহ তো থাকতে হবে আমাকে। তখন ও বলে যে আমি তোর ঘরে গেলে তুই আর সেই রাত থেকে থাকতে পারবি না। মানে ও তো কাইন্ড অফ একটা ইন্ডিকেশন না, মানে যে আমরা বুঝতে পারছি বা ওর বিরুদ্ধে এগেইনস্টে কিছু করছি, ঠিক আছে, ওকে ট্রিগার করে দেওয়া হবে ব্যাপারটাতে। তখন দাদা বলে যে আমি যাব না এখন। এর ও আমাদের ফোনে বলতে থাকে যে নিজের ঘরটুকু মানে যতটা পারবি পরিষ্কার রাখ, নিজেরা কাভার আপ ড্রেস পর, ঠিক আছে, মানে ঠাকুরের নাম নেই, যদি তোদের কাছে কিছু অন্তত থাকে ঠাকুরের জিনিসপত্র, মাথার তলায় ওই তোমার দেখবে ওই তোমার ঠাকুরের আশীর্বাদী যে ফুলটা বলে অ্যাটলিস্ট সামনের মন্দির থেকে, সেটা মাথার তলায়, বা লোহা জাতীয় জিনিসপত্র মাথার তলায় দিয়ে গুজে শুতে, ঠিক আছে। এরপরে মানে সেদিন তো রাত্রেবেলা আমাদের ঘুম উড়ে গেছে, ঠিক আছে। পরের দিন আমার বাড়িতে জানালাম, এসাও কান্নাকাটি শুরু করে দিয়েছে আমাদের, লিটারালি এসা নিজের বাড়িতে এরকম জানালো। তখন তো বললো যে তোরা একটা কাজ কর, তোরা অন্য কোনো বান্ধবীর বাড়িতে শিফট কর, ঠিক আছে। এবার অত জিনিস নিয়ে শিফট করতেও পারছি না ওরকম ভাবে, যেহেতু নতুন একটা জায়গায় ডিসেম্বর 1 তারিখে আমরা শিফট করবোই। এবার তখন আমরা জাস্ট বেলার দিকে ঠিক করি যে একটা কাজ করি, মানে আমার প্রচন্ড ভয় খেয়ে গেছি বিশ্বাস করো। আমরা জাস্ট মানে 2টো মেয়ে আমরা ওখানে, ফ্ল্যাটে আর কেউ নেই, আমরা জাস্ট ঠিক করলাম যে নিচে নামবো, 2nd ফ্লোরে এসে দেখবো যে ওই 2টো মেয়ে যে থাকে, ওরা যদি থাকে ওদের কাছে গিয়ে রিকোয়েস্ট করবো যে দেখো মানে সন্ধ্যেবেলাটুকু তোমাদের ঘরে থাকতে দিল, মানে হ্যাঁ মানে আমাদের কোনো তখন আর ইয়ে নেই,
এবার আমাদের রাতটুকু আমাদের তোমাদের ঘরে বারান্দায় হোক আমাদের একটু বসতে দাও, শুতে দাও, ঠিক আছে? ঠিক আছে, আমি জাস্ট এশাকে বলি যে তুই একটু দাঁড়া, আমি ওয়াশরুম ঘুরে আসছি। মানে খুব ফুলিশ লাগবে একটা ব্যাপার, আমি বাথরুমে ঢুকতে গিয়ে দেখলাম লাইটটা ফ্লিকার করে কেটে গেল। হ্যাঁ, আমরা নেই সিনে, আমরা নেই আর ওখানে। মানে আমি আর ও মানে ভাড় মে যাই ভাই, আমি বেরোবো। দিয়ে আমরা ওইখানেই ওরকম ঘুরঘুর করলাম। আমরা দিয়ে 2 দিন আমরা অন্য একটা ফ্ল্যাটে, মানে কাছে আমাদের চেনা জানা একজনের ফ্ল্যাট ছিল, তো ওকে আমরা বললাম যে আমাদের কিছু উপায় নেই ভাই, আমরা 2 দিন থাকবো, ঠিক আছে? তো ওদের ওখানে আমরা স্টে করি 2 দিন। তারপরে ফাইনালি আমরা আসি এবং নিয়ে ওই 1 তারিখে শিফট করব, ঠিক আছে? এইবার একটা কথা বলি, আমাদের মালিক 3 মাসে মালিক কোনোদিন দেখতেই আসেনি কারা তার ফ্ল্যাটে এসে থাকছে। ভাড়া নিত? হ্যাঁ, আচ্ছা। সে দেখতেই আসেনি কোনোদিন, একমাত্র যেদিন বেরিয়ে যাচ্ছি 1 তারিখে শিফট করছি, 1 তারিখে সব গুছিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি, সেদিন আসে। সেদিন আসার পরে মালিকের সাথে তো আমি সত্যি কথা বলতে মালিকের বিহেভিয়ার সেদিন হুট করে খুব রুড ছিল। মানে রুড, আমি সেটার একটা বুঝতে পেরেছি, সে আর কি ওই তোমার ডিপোজিটের একটা টাকা তো ফেরত দিতে হয়, যা হয় মালিকরা সহজে দিতে চায় না, ঠিক আছে? তোমার কিছু টাকা মারবেই। ওকে। এইবারে তো যাই হোক, ওখান থেকে আমরা 7 মতো পাই, নিয়ে আমরা বেরিয়ে আসছি, ঠিক আছে? লাস্ট আমার পিঠে একটা এইচপি ব্যাগ আর ওই মেয়েটা হাতে একটা ব্যাগ নিয়ে আমরা বেরিয়ে আসছি। আর বাদ বাকি মোটামুটি আমাদের এখন যে ঘরে আছি সে ঘরে শিফট করা হয়ে গেছে, ঠিক আছে? প্রস্তাব দা ওই ঘর থেকে আমি আর এসা বেরিয়েছি, সেম তোমাকে বলেছে আমাদের ঘর থেকে পচা গন্ধ পাওয়া যেত, সেই পচা গন্ধটা আরো ইন্টেন্স বাড়িয়ে দাও সেই জিনিসটা। ওকে। এবার আমাদের খুব ন্যারো গলি ছিল তো, মানে সেই গন্ধটা কোথায় পাচ্ছিলে? এই গন্ধ রাস্তায় রাস্তায় রাস্তায়, মানে যেটা আমরা ঘরে পেতাম সেটা রাস্তায়। মানে আমরা ওই রাস্তা দিয়ে আসছি নর্মালি। হ্যাঁ, মানে তখনও আমরা ওটা ভাবছিলাম না, আমরা ভাবছিলাম সারাদিন আমরা স্নান টান করিনি, সত্যি কথা বলছি। আর ওই রাস্তাটা শোনো, এবার ওই রাস্তাটা একটু ন্যারো, হ্যাঁ। এবার ওখানে অনেকে এসে কি করতে বলো তো, রাত্রেবেলা না ওই গার্বেজ এসে কোনায় কোনায় রেখে দিয়ে চলে যেত, যাদের সকালবেলা যারা আসে তারা যারা তুলে নিতে পারে। এটা একদম সন্ধ্যেবেলার কথা বলছি, ঠিক আছে? এবার আমরা ভাবছি ওই জিনিসেরই পচা টচা গন্ধ হয়তো। প্রস্তাব দা আমরা ওই ন্যারো গলিটা পুরোটা ক্রস করলাম, আমরা মেন রোড একটা মাঝখান দিয়ে গেছে, ওই মেন রোডটা ক্রস করলাম। এখন যেদিকে ফের সেই দিকে হেঁটে হেঁটে আসি, অত দূর গন্ধটা আসছে। তখন আমার আর এসা স্ট্রাইক করে যে না, মানে দিস ইজ নট নর্মাল ইয়েট। না, আমরা ভাবছিলাম হয়তো আমরা ব্যাপারটাকে ক্লোজ আপ করে ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, এই জিনিসটা মানে পিছন পিছন ফলো করছে। আমরা ওখান থেকে লিটারালি দৌড় লাগাই, দিয়ে আমরা নিচে কি করি, যে হাত পা ধুয়ে যেরকম ওই ঠাকুরের নাম নেয়, ঠিক আছে? এবার আমার মা আমাকে একটা ছোট মতো গীতা দিয়েছিল, ওইটা আমি ওই ব্যাগ থেকে বার করে হাতে চেপে নিয়ে, ঠিক আছে, মানে আমরা কোনো রকম আমি বললাম ভাই নতুন ফ্ল্যাটে ঢুকছি, যাই হোক না কেন মানে এখন মাথায় নেবো না এইসব, ঠিক আছে? মানে তারপরে ওই যা হয় শিফটিং এর দিন ওই মালিক টালিক আমাদের ঘরে তো এসেছিলই অনেকের সাথে, তো আমরা আস্তে আস্তে ওদের সাথে কথা বলে বলে ব্যাপারটা নর্মালাইজ হই, মানে ওদের বলিনি কি হয়েছে, তো আমরা অনেকটা বেশি কাম ডাউন হই। গন্ধটা তো কোনো ছিল না। হ্যাঁ, এরপরে ফরচুনেটলি আমাদের এই ঘরে ব্যাপারটা নিয়ে আর কোনো রকম ইনস্টিংক্ট হয়নি, এটা নিয়ে কিছু হয়নি, কারণ আমরা এই ঘরে প্রায়ই আমাদের মানে মোটামুটি ধূপ টুপ দেওয়া হয়। ওখানে যখন থাকতে পুজো পাঠ এই কিছু না না না, আমাদের ইচ্ছেও করতো না, আমরা কোনো দিন করিনি। আমাদের সারা ঘর খুঁজে একটা ঠাকুরের কিছু পাবেন না তুমি। সাংঘাতিক খুব। আর সাউথ কলকাতার এরকম একটা লোকেশন এরকম টাইপের একটা বাড়ি। হ্যাঁ, মানে বিশ্বাস করো আমি প্রথম থেকে যেরকম জানতাম যে কলকাতা মানে এত আলো ঝকঝকে, সেখানে আবার ভূতটুত থাকে নাকি, মানে আমাদের ওইদিকে গ্রামের দিকে হয়তো হতে পারে, গাছপালা বেশি আছে ওখানে, মানুষজন রাস্তাঘাটে কমজন, ওখানে এসব হতে পারে। কলকাতার ফ্ল্যাটে এটা হতে পারে আমার ধারণা ছিল না।
এটাই ছিল আজকের এপিসোড। আজকের এই এপিসোডটা আপনাদের কেমন লাগলো, আজকের এই ঘোষলি কল রেকর্ডিংটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনিও আপনার সাথে ঘটে যাওয়া এরকম মারাত্মক একটি ঘটনা কিউরিওফাইটে শেয়ার করতে পারেন। ইমেল করুন curiofite@gmail.com এই ইমেল আইডিতে, অথবা ইনস্টাগ্রামে ফলো করে মেসেজ করতে পারেন আমাকে যোগাযোগ করার জন্য। কৌস্তবের আড্ডাতে প্যারাসাইকোলজিস্ট ইন্দ্রায়ুদের সাথে যে আড্ডাটি এসেছে সেটা চেক আউট করতে কিন্তু ভুলবেন না। এবং হ্যাঁ, এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনের পিন্ড কমেন্টে সেই আড্ডাটির লিঙ্ক দেওয়া রয়েছে। কিউরিওফাইটার আজকের এই এপিসোডটা ভালো লাগলে শেয়ার করবেন কিন্তু। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, যেটি আসছে রবিবার দিন দুপুর ঠিক 3টার সময়। ততক্ষণ অবধি কিউরিওফাইটের এরকম আরও দুটি ইন্টারেস্টিং ঘোষলি কল রেকর্ডিং শুনতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁ দিকের বক্সে ক্লিক করুন।